আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরলরেখার নতুন আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা সরলরেখার নতুন একটা অধ্যায় শুরু করব। সো এই অধ্যায়গুলো হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা বলো কিংবা অ্যাডমিশন বলো, দুইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আজকে হচ্ছে আমরা শুরু করব কেতাবউদ্দিন স্যারের বই যারা ফলো করো সে হচ্ছে 3.6 অধ্যায়, এবং যারা অসীম কুমার সাহা স্যারের বই ফলো করো তাদের জন্য হচ্ছে 3F। ঠিক আছে। সো এই অধ্যায়ে মূলত আমরা আলোচনা করব দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার সত্ত্ব, সমান্তরাল রেখা সমীকরণ নিয়ে, তারপর হচ্ছে লম্ব রেখার সমীকরণ নিয়ে, একই সাথে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, এই সমস্ত টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি শুরু থেকে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, ইনশাল্লাহ এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে অবশ্যই তুমি উত্তর করতে পারবে। তাহলে চলো শুরু করি। দেখো, আমরা শুরুতেই আলোচনা করব দুইটা সমান্তরাল রেখার সত্ত্ব, অর্থাৎ দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল রেখার হওয়ার যে শর্ত, সেই শর্ত নিয়ে আমরা আলোচনা করব। সো দেখো ভাইয়া, তাহলে আমরা এই হচ্ছে আমাদের প্রথম টাইপ, দুইটি সমান্তরাল রেখার সত্ত্ব। আচ্ছা, তো আমরা শুরুতে দুইটা সরলরেখা ধরে নিই। মনে করো একটা A1x, তারপর আরেক V1y প্লাস C1 ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছি আমরা 1 নং সরলরেখাটা। তারপর ভাইয়া এরপর আরেকটা সরলরেখা ধরে নিচ্ছি A2x প্লাস V2y প্লাস C2 ইকুয়াল টু 0, এটা আমরা ধরে নিচ্ছি 2 নং সরলরেখা। ঠিক আছে। সো এখন আমরা দেখব এই 1 নং এবং 2 নং যদি পরস্পর কি হয়, সমান্তরাল হয়, তাহলে তারা কোন শর্তটা মেনটেন করে চলে। আচ্ছা, সো শুরুতে আমরা দুইটা অক্ষ অঙ্কন করে নিই। মনে করো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, তারপর এটা হচ্ছে আমাদের y অক্ষ। ওকে, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এই যে এটা হচ্ছে আমাদের y অক্ষ। আচ্ছা, তো আমরা এগুলো নামকরণ করে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো এখন আমরা দুইটা সরলরেখা অঙ্কন করব। ধরো এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখাটা, এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখাটা, এই যে এটা 1 নং সরলরেখা। ঠিক আছে। তারপর এরপর হচ্ছে এটা আমাদের 2 নং সরলরেখা। হ্যাঁ, আমরা আচ্ছা, তারপর দেখো এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। ওকে, এই যে 2 নং সরলরেখাটা। ঠিক আছে, দুটো কিন্তু সরলরেখা পরস্পর কি সমান্তরাল। হ্যাঁ, আমরা এইটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। ওকে, তাহলে এই দেখো এই দুইটা সরলরেখা যদি পরস্পর কি হয়, সমান্তরাল হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা আর এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। হ্যাঁ, সো দেখো দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল, দেখো সমান্তরাল হয়েছে না। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি 1 নং সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা আমি ধরে নিচ্ছি থিটা, এবং 2 নং সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এটাও থিটা। এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান, অনুরূপ কোণ অনুযায়ী। কেন বলতো ভাইয়া? এই দেখো 1 নং 2 নং রেখা পরস্পর কি সমান্তরাল, আর x অক্ষ তাদের কি হিসেবে কাজ করতেছে, ছেদক হিসেবে কাজ করতেছে না। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর কি হবে, সমান হবে অনুরূপ কোণ অনুযায়ী। বুঝতে পারছি? এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া বলো 1 নং সরলরেখার ডাল নির্ণয় করো, তাহলে বলো 1 নং সরলরেখার ডালটাকে আমরা M1 ধরে নিচ্ছি। আচ্ছা বলো তো ভাইয়া 1 নং সরলরেখার ডাল আমরা কেমনে বের করবো? কোন একটা সরলরেখার ঢাল আমরা কেমনে বের করতে পারি? ওই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট হচ্ছে ওই সরলরেখার ডাল। বলো তো 1 নং সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে না? তাহলে তার ডাল হবে m = tan থিটা। আচ্ছা, আমি যদি বলি ভাইয়া 2 নং সরলরেখার ডাল কত, সেটা একটু আমাকে বের করে দাও। বলো তো ভাইয়া এই 2 নং সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে তাও কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। তাহলে এখান থেকে তার ট্যানজেন্ট নিব, তাহলে m2 = tan থিটা। তো আমরা কি দেখতেছি, যদি দুইটা সরলরেখা পরস্পর কি হয়, সমান্তরাল হয়, তাহলে ডেফিনেটলি তাদের দুইজনের ডাল সমান হবে। কেন? কারণ এই সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে ডেফিনেটলি এই কোণ কি সমান, আর এই দুইটা কোণ যদি সমান হয় তাদের ট্যান থিটার যে মান এটাও অবশ্যই কি হবে, সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো তো, 1 নং, এখানে লিখি 1 নং ও 2 নং সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। আচ্ছা, তাহলে সেই শর্ত হচ্ছে কি, দুইটা সরলরেখার ঢাল বের করব, এবং যদি দুইটা সরলরেখার ঢাল কি হয়, সমান হয়, তাহলে আমরা বলে দিব ভাইয়া দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা শর্ত। ঠিক আছে, শর্তটা মাথায় রাখবা। হ্যাঁ, তো কখনো যদি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল কিনা এটা যদি চেক করতে হয়, তাহলে কি করবা, দুইটা সরলরেখার ঢাল বের করবা। যদি দুইটা সরলরেখার ডাল কি হয়, সমান হয়, তাহলে তারা পরস্পর সমান্তরাল, আর যদি ডাল সমান না হয় তাহলে পরস্পর সমান্তরাল না। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার একটা শর্ত। বুঝতে পারছো? এখন আসো, এটা ছাড়াও আমরা আরেকটা শর্ত দেখতে পাই। লক্ষ্য করো তো ভাইয়া, আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, বলো ভাইয়া এই যে
1 নং সরলরেখা এটার ঢাল কত দেখো তো আমরা যদি এখান থেকে তার ঢাল বের করতে পারি দেখো এটা হচ্ছে তার ঢাল m1 দ্বারা আমরা প্রকাশ করতেছি বলো তো কোন একটা সরলরেখার ঢাল আমরা কেমনে বের করতে পারি বলো মাইনাস ওই সরলরেখার x এর সহগ ডিভাইড বাই y এর সহগ বলো 1 নং সরলরেখার ঢাল বের করতেছি মাইনাস x এর সহগ বা x এর সহগ কত a1 ডিভাইড বাই y এর সহগ কত v1 এটা হচ্ছে 1 নং সরলরেখার ঢাল তাই না আচ্ছা ভাইয়া যদি বলি 2 নং সরলরেখার ঢাল কত তাহলে m2 = কি করবা বলো তো মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ বলো 2 নং সরলরেখার x এর সহগ কত a2 ডিভাইড বাই y এর সহগ সেটা কত v2 ক্লিয়ার তাহলে এখন বলো ভাইয়া দুইটা সরলরেখা যেহেতু পরস্পর সমান্তরাল তাহলে আমরা কি লিখতে পারি শর্তমতে আমরা লিখতে পারি শর্তমতে তাদের ঢাল অবশ্যই পরস্পর কী হবে সমান হবে যদি দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল তাহলে তাদের ঢাল কী হবে সমান হবে এখন বলো m1 এর মান কত বলো তো ভাইয়া মাইনাস a1 বাই v1 ইকুয়াল টু m2 এর মান কত দেখো তো মাইনাস a2 বাই b2 ঠিক আছে সো এখন আমি যদি দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিই তাহলে আমাদের কি থাকতেছে দেখো আমরা এখানে অঙ্কন করি তাহলে আমাদের থাকতেছে a1 বাই v1 ইকুয়াল টু a2 বাই v2 সো আমরা a1 গুলোকে এক পাশে নিয়ে আসি a1 ডিভাইড বাই a2 ইকুয়াল টু v1 বাই v2 এই যে দেখো ওকে এই যে আরেকটা শর্ত পেয়ে গেলাম তাহলে এই শর্তটাও তোমাদের মাথায় রাখতে হবে দেখো তোমরা এই শর্তটাও খেয়াল করো যদি কখনো দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল বলে তাহলে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত এই দুইটা অনুপাত পরস্পর সমান হবে দেখো তো ভাই a1 a2 কি এই দুইটা সরলরেখার x এর সহগ না ভাইয়া b1 b2 কি দুইটা সরলরেখার y এর সহগ না তাহলে আমাদের যদি কখনো দেখি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল বলে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করব শর্তটা হচ্ছে কি যদি দুইটা সরলরেখার x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলে দিব দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল কিন্তু এখানে একটা শর্ত আছে সেই শর্তটা তোমাদের বুঝতে হবে দেখো এখানে একটা বিষয় তোমরা অবশ্যই মাথায় রাখবা আমরা এইটুকু একটু মুছে দিই দেখো এখানে একটা বিষয় তোমরা এইটুকু খেয়াল করো দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের x এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত সমান হবে y এর সহগের অনুপাত সমান হবে কিন্তু ধ্রুবকের অনুপাত সমান হবে না এটা বুঝো তাহলে যদি দুইটা সরলরেখা সমান্তরাল বলে তাহলে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত এই দুইটা অনুপাত সমান হবে কিন্তু যে ধ্রুবকগুলো দেখতেছো তাদের অনুপাত সমান হবে না তখন বলবা এখানে বলে দিবা দুইটি রেখা পরস্পর সমান্তরাল ঠিক আছে পরস্পর সমান্তরাল ওকে আর যদি দেখো x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত তিনটাই সমান হয়ে গেছে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত তিনটাই সমান হয়ে গেছে এই শর্ত কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি তাই না তিনটা যদি সমান হয়ে যায় তখন দুইটি সরলরেখা একই রেখা নির্দেশ করে ঠিক আছে এই যে এই দুইটা জিনিস তোমরা মনে রাখবা ঠিক আছে তাহলে আমরা দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে কি দুইটা সরলরেখার ঢাল সমান হবে এটা একটা শর্ত অ্যাপ্লাই করতে পারি অথবা দুইটা সরলরেখা যখন আমাকে পরস্পর সমান্তরাল বলবে আমরা তাদের x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত এই দুইটা অনুপাত পরস্পর কি লিখতে পারবো সমান লিখতে পারবো কিন্তু দুইটা সমান্তরাল রেখার ক্ষেত্রে সহগের অনুপাত কখনো সমান হবে না এটা একটু মাথায় রাখো সহগের অনুপাত কখনো সমান হবে না তাহলে এই দুইটা সমান হলে তাহলে বলবো দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল আর যদি তিনটা সমান হয়ে যায় তখন দুইটা সরলরেখা একই রেখা ক্লিয়ার আশা করি দুইটা সমান্তরাল রেখার শর্তটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে এবার আসো এই শর্ত রিলেটেড কি কি এমসিকিউ আসতে পারে কি ম্যাথ আসতে পারে সেটা আমরা দেখবো সো আমাকে যখন দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল বলে দিবে তাহলে আমরা শুরুতেই এই শর্তগুলো প্রয়োগ করব এই শর্তগুলো প্রয়োগ করলে আমাদের যে জিনিসগুলোর মান নির্ণয় করতে বলে আমরা সহজে নির্ণয় করতে পারবো বুঝতে পারছি আচ্ছা সো দেখো একটা শর্ত দেখো তো এই যে দেখো এটাও আমাদের ইউনিভার্সিটিতে আসা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরকম অসংখ্য ম্যাথ তোমরা একাডেমিক পরীক্ষায় পাবা অ্যাডমিশন পরীক্ষায় পাবা সো যখন দেখবা দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল বলবে শর্তটা অ্যাপ্লাই করবা কেমন দেখো a এর মান কত হলে এই দুইটা রেখা দ্বয় পরস্পর কী হবে সমান্তরাল হবে দেখো ভাইয়া এই যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল কথাটাই যখন বলবে দেখো একটা হচ্ছে এই রেখাটা একটা হচ্ছে এই রেখাটা আর এটা হচ্ছে এই রেখাটা ঠিক আছে তাহলে দুইটা সরলরেখা আমরা শুরুতে লিখে নিই হ্যাঁ একটা হচ্ছে কত 3x প্লাস 5y প্লাস 7 ইকুয়াল টু 0 আর এটা কত x মাইনাস ay প্লাস 11 ইকুয়াল টু 0
11 ইকুয়াল টু 0, এটা 1 নং, এটা 2 নং, ঠিক আছে না? সো দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হলে, সমান্তরাল অর্থাৎ এর মান কত হলে এরা পরস্পর সমান্তরাল হবে। সো যেহেতু 1 নং 2 নং রেখা পরস্পর সমান্তরাল, এই কন্ডিশন দিয়ে ম্যাথ দিছে। সো আমরা এখানে শর্তটা অ্যাপ্লাই করবো। শর্তটা কি? x এর সহগের অনুপাত, এটার x এর সহগ কত 3, এটার x এর সহগ কত 1, ইকুয়াল টু y এর সহগের অনুপাত কত, এটার y এর সহগ হচ্ছে a আর এটার y এর সহগ হচ্ছে -a। এই দুটো অনুপাত সমান হবে কিন্তু ধ্রুবকের অনুপাত সমান হবে না। ক্লিয়ার? তাহলে আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে দেখো -3a ইকুয়াল টু 5, তাহলে এর মান কত দাঁড়ায়? -5/3। তাহলে এটা এমসিকিউ অপশনে থাকলে তুমি এর মান কত দাঁড়াবা? -5/3। তাহলে এর মান কত হলে? -5/3 হলে। সো এই রিলেটেড এবার যদি তোমাকে যে কোনো এমসিকিউ দেয়, আমি আশা করি তুমি অবশ্যই পারবা, অবশ্যই পারবা, ঠিক আছে? সো দুইটা রেখা দিয়ে যদি বলে সমান্তরাল, তাহলে তুমি এই শর্তটা অ্যাপ্লাই করবা। বুঝতে পারছি? ওকে, এবার আসো, এখন আমরা যে জিনিসটা শিখবো, বা এটা একটু খেয়াল করতে হবে, এটা একটু লক্ষ্য করো। এখন আমরা শিখব যে কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণ, যে কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। এটা আমরা চেক করবো কেন, হ্যাঁ? এই যে, তাহলে আমরা এখন কি দেখতেছি? আমরা এখন দেখতেছি যে কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। অর্থাৎ আমাদেরকে একটা সরল রেখা দিয়ে যদি বলে এটার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, কীভাবে করবো লক্ষ্য করো। আচ্ছা, তো আমরা দেখি প্রথমে ভাইয়া, এই যে দেখো, ভালো করে একটু খেয়াল করো, আমরা বলতেছি ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ, খেয়াল করো কীভাবে করবা। সো দেখো, মুখস্থ করতে হবে না, বুঝতেছো? তুমি আমাকে আগে এইটুকু শিওর করো, দুইটা যদি সরল রেখা পরস্পর কি হয়? সমান্তরাল হয়, তাহলে তাদের ডাল অবভিয়াসলি কী হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা বলো তো ভাইয়া, এই জিনিসটা একটু আমাকে বলো। আমি যদি বলি এটার ডাল কত, এই নং রেখা, এটার ডাল কত বলতে পারবা? এটার ডাল আমরা যদি এদিকে রাখি, এদিকের ডাল বলো, এটার ডাল কত? আমি যদি বলি এটার ডাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। তাহলে বলো, আমরা এই যে সরল রেখা যেটা দেখতেছো, এই সরল রেখার ডাল কত হবে? m ইকুয়াল টু -a/b, অর্থাৎ এই রেখার ডাল -a/b। এখন বলো তো, এটার সমান্তরাল রেখার সমীকরণ তুমি তৈরি করতে চাচ্ছ, তাহলে দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হলে, একটু আগে আমরা শিখছি তাদের ডাল কত হবে? সমান হবে। তাহলে আমি যদি এখন বলি আমার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে তুমি অবভিয়াসলি বলবা তার ডাল কত হবে? -a/b হবে। তাহলে তার ডাল যদি -a/b হয়, তাহলে আমরা এইটুকু বলতে পারি, সমান্তরাল রেখার x এবং y সম্বলিত পদের কোনো পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ দেখো, x এবং y সম্বলিত এইটুকু অংশের এখানে কোনো পরিবর্তন করতে পারবো না। যদি পরিবর্তন করো, তাহলে ঢালও কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে না? এইটার এই দুইটা মানের উপরও তো ঢাল নির্ভর করে, তাই না? তাই বলো, এটার ডাল কত পাইছো? এটার ডাল পাইছো -a/b। তাহলে এটার যে সমান্তরাল রেখার সমীকরণ, তার ঢালও কি হবে? -a/b হবে। একটু আগে আমরা পড়ছি দুইটা সমান্তরাল রেখা, শর্ত হচ্ছে দুজনের ডাল অবশ্যই কী হতে হবে? সমান হতে হবে। তাহলে এর ডালও যদি -a/b হতে হয়, তাহলে তার x এবং y এর সহগটাও a এবং b হতে হবে। বুঝতেছো? তাহলে এটার সমান্তরাল রেখার সমীকরণ হবে, দেখো, এটার সমান্তরাল রেখার সমীকরণ হবে ax প্লাস by, ax প্লাস by। সো এই জিনিসটা মনে রাখবা, যখন কোনো একটা সরল রেখা সমান্তরাল রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলবে, তাহলে দুইটা রেখার x এবং y সম্বলিত এইটুকু পদের কোনো পরিবর্তন করা যাবে না, এটা হুবহু একই রাখতে হবে। কিন্তু ভাইয়া ধ্রুবকটা পরিবর্তন করতে হবে। কেন? কারণ আমরা একটু আগে যেটা দেখছিলাম, দেখো, আমরা দেখছিলাম যে এখানে ধ্রুবকটা পরিবর্তন করতে হবে। কেন? কারণ ধ্রুবকের অনুপাত সমান হয় না। তুমি যদি দুইটার ধ্রুবক সেম রেখে দাও, তাহলে তখন তো দুইটা একই সরল রেখা হয়ে যাবে, বুঝতেছো? তাহলে দুইজনের ধ্রুবককে একই রাখা যাবে না। তাহলে আমরা এক্ষেত্রে বলবো, এক্ষেত্রে ধ্রুবক যদি সি থাকে, এক্ষেত্রে যদি ধ্রুবক সি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা অন্য একটা ধ্রুবক প্রকাশ করবো। সেই ধ্রুবকটাকে আমি প্রকাশ করলাম কে দ্বারা, তাহলে কে ইকুয়াল টু 0। ঠিক আছে? তো এটাই হচ্ছে ভাইয়া, এই যে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমান্তরাল রেখার সমীকরণ। এই যে, তো এবার এখানে একটা অজানা রাশি কি দেখতেছো? কে না? সেই ক্যার মান বের করার জন্য আমাদেরকে প্রশ্ন নানা ক্লু দেওয়া থাকবে বা শর্ত দেওয়া থাকবে। ঠিক আছে? সো আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। আমি যদি বলি, দেখো, 3x মাইনাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0 রেখার
এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ দেখো কি হবে, দেখো তো ভাইয়া, তাহলে আমাদেরকে এর একটা সরল রেখা দেওয়া আছে, বলছে কি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তাই বলছি কোনো একটা সরল রেখার যদি সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে দুইজনের এক্স এবং ওয়াই সম্বলিত এইটুকু একই হবে। তাহলে এইটুকু যদি একই হয়, তাহলে আমি যদি বলি এটার সমান্তরাল রেখার সমীকরণ কি, তাহলে এটা 3x - 4y, এইটুকু অংশের পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ দুইটা যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে তাদের ডাল সমান হবে। তাহলে এর ডালের মান যা, এর ডালের মানও তা হতে হবে। তুমি যদি দুইটার জায়গায় যদি এক্সচেঞ্জ করে দাও, এগুলো যদি একই না রাখো, সেক্ষেত্রে কিন্তু ডাল সমান হবে না। বুঝতে পারছো? তাহলে এইটুকু সেম রাখবা, শুধু পরিবর্তন করবা কি ধ্রুবক। তাহলে ধ্রুবক এখানে কত আছে, -7 না, সেই -7-এর জায়গায় তুমি অন্য একটা ধ্রুবক লিখে দিবা k = 0। এটাই হচ্ছে আমাদের সমান্তরাল রেখার সমীকরণ। এবার এখানে আমাদের অজানা রাশি হচ্ছে কি, k। সেই k এর মান বের করার জন্য আমাদেরকে প্রশ্ন ক্লু দেওয়া থাকবে। বুঝতে পারছি? তাহলে কোনো একটা সরল রেখা দেওয়া থাকলে যদি বলে তার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে শুরুতেই আমরা তার সমান্তরাল রেখার সমীকরণটা এখানে ধরে নিতে পারবো। ক্লিয়ার? কীভাবে ধরবো? যে সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলবে, তার এক্স এবং ওয়াই সম্বলিত যেটুকু পথ আছে ওইটুকু হুবহু ডেকে দিব, শুধু ধ্রুবকটা তুলে দিয়ে ওইটার স্থলে একটা কি দিয়ে দিব, +k। তো এখন থেকে আমাদেরকে যে কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণ বললেই আমরা জাস্ট এই জিনিসটা ফলো করব। তো যেমন তোমাকে আমি এক্সাম্পল দিতে পারি, ধরো তোমাকে বললো 2x + 8y - 16 = 0, এটার সমান্তরাল রেখা কী হবে? তাহলে এটার সমান্তরাল রেখা কী হবে, এটুকু হুবহু বসে দিবা, 2x + 8y এটুকু হুবহু বসে দিবা, কিন্তু ধ্রুবক পরিবর্তন হবে। এই পরিবর্তনশীল যে ধ্রুবক সেটাকে তুমি প্রকাশ করবা k দিয়ে। ঠিক আছে? তো এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এইটুকু আর এইটুকুর কোনো পরিবর্তন হয় নাই কেন, তাহলে কি বলবা, যেহেতু দুইটা পরস্পর সমান্তরাল, তাহলে তাদের ডাল অবশ্যই কি থাকতে হবে, সমান থাকতে হবে। যেহেতু ডাল সমান থাকতে হয়, এই জন্য এইটুকুর পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলে ডাল ভিন্ন হয়ে যাবে, আর ডাল ভিন্ন হয়ে গেলে দুইটা সমান্তরাল রেখা না। ঠিক আছে না? চলো এবার আমরা সমান্তরাল সরল রেখার সমীকরণ নিয়ে কী কী প্রশ্ন আসতে পারে এগুলো একটু দেখে নিই। আচ্ছা, সো দেখো ভাই, এই যে দেখো আমরা একটু এখানে দেওয়া আছে, দেখো এখানে একটু লক্ষ্য করো, আমাদেরকে একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, বলা হচ্ছে এই রেখার সমান্তরাল এবং 4, - 3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে সরল রেখাটা প্রদত্ত সরল রেখার সমান্তরাল হতে হবে, এবং আমাদের নির্ণয় সরল রেখাটা কত বিন্দু দিয়ে যাবে, 4, - 3 বিন্দু দিয়ে যাবে। এই দুইটা শর্ত ধরে আমাদেরকে নির্ণয় সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে? সো দেখো আমরা শুরুতে লিখবো, দেওয়া আছে, তাহলে আমাদের এখানে লিখবা, দেওয়া আছে 2x + 11y - 2 = 0, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সরল রেখা। এবার দেখো আমাদেরকে যে সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে বলতেছে সেটা হচ্ছে এই সরল রেখার সমান্তরাল। তাহলে কোনো একটা সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণটা আমরা তৈরি করতে পারবো না? তাহলে চলো করে ফেলি। তাহলে আমরা দেখো এই রেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে শুরুতে দেখো আমরা লিখতেছি 1 নং, তাহলে আমাদের যে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে সেটা এইটার সমান্তরাল। তাহলে আমরা শুরুতেই আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণের প্যাটার্নটা তৈরি করবো। কীরকম? 1 নং সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ, এই যে রেখার সমীকরণ। ঠিক আছে? রেখার সমীকরণ কী বলবা, যে কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণ কীভাবে তৈরি করবা? ভাইয়া বলছিলাম না, এক্স এবং ওয়াই সম্মিলিত পদের কোনো কী হবে না, পরিবর্তন হবে না। এটা হুবহু নিয়ে এখানে বসাই দিবা। তাহলে বসাই দাও, হুবহু নিয়ে বসাই দিলে কত হবে, 2x + 11y, এইটুকুর কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? কেন যাবে না? কারণ সমান্তরাল রেখার ক্ষেত্রে দুইজনের ডাল কী হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে? কিন্তু ধ্রুবকটা পরিবর্তন করতে হবে। তো আমরা এই জায়গায় ধ্রুবকটা তুলে দিয়ে আমরা একটা অজানা রাশি ধ্রুবক দিব, যার মান হচ্ছে ধরে নিচ্ছি k। তাহলে k = 0, বা এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ। এবার দেখো এই নির্ণয় সরল রেখার সমীকরণে আমাদের অজানা রাশির মান কি, k। এই k এর মান বের করার জন্য আমাদেরকে কি শর্ত দিয়েছে দেখো তো, এই নির্ণয় সরল রেখাটা কত বিন্দু দিয়ে যায় বলো তো, 4, - 3 বিন্দু দিয়ে যায়। যেহেতু এই সরল রেখাটা এই বিন্দুগামী, তার মানে
আমি বলতে পারি না এই বিন্দু দিয়ে এটাকে কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। সিদ্ধ করলে আমরা কার মান পেয়ে যাবো, কে এর মান। তবে সুন্দর করে লিখো, লিখবা কি 2 নং রেখাটি, এই যে আমাদের নির্ণয় রেখাটি কত বিন্দুগামী, কত বিন্দুগামী 4, -3 বিন্দুগামী। তাহলে 4, -3 বিন্দুগামী যদি হয় তাহলে এই বিন্দু দিয়ে, এই যে এই বিন্দু দিয়ে এটাকে কি করতে পারবা, সিদ্ধ করতে পারবো। তাহলে সিদ্ধ করো, x এর জায়গায় 4, y এর জায়গায় -3। তাহলে x এর জায়গায় যদি 2 × 4 প্লাস 11 × y এর জায়গায় কত, -3 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো 4 × 2 = 8 -3 × 11 33 প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে না। সো 8 এখানে -33, তার মানে -25 কে ইকুয়াল টু 0। তাহলে কে এর মান কত পাচ্ছি, কে এর মান পাচ্ছি 25। এই যে দেখো আমরা কে এর মান পেয়ে গেছি। তাহলে এই কে এর মানটা এবার 2 নং সমীকরণে বসে দিলে আমাদের এই যে সমীকরণটা নির্ণয় করতে বলতেছে সেটা নির্ণয় হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণয়ে সরল রেখার সমীকরণ, নির্ণয়ে সরল রেখার সমীকরণ কত, সেটা 2x প্লাস 11y। তাহলে কে এর জায়গায় কত বসাবা, +25 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে ভাইয়া। তাহলে এখন বলো এই সংক্রান্ত যে কোনো ম্যাথ দিলে তুমি পারবা না। তোমাকে যদি বলে তুমি এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেটা কোনো একটা সরল রেখার সমান্তরাল রেখা এবং একটা বিন্দু দিয়ে যায়, তাহলে তুমি কি করবা, যে সরল রেখার সমান্তরাল রেখা বলতেছে তাহলে ওই সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণটা তৈরি করে নিবা। করার পর এখানে অজানা রাশি থাকবে কে, সেই ক্যাটা বের করার জন্য আমাদেরকে বলতেছে আমাদের নির্ণীয় সরল রেখাটা এই বিন্দু দিয়ে যায়। সো ওই বিন্দু দিয়ে সিদ্ধ করলে তুমি কার মান পেয়ে যাবা, কে এর মান। সো এই সংক্রান্ত তোমাদের বই দেখবো অসংখ্য ম্যাথ আছে, অ্যাডমিশন একাডেমিকগুলো পোস্ট ব্যাংকগুলো করলে দেখো অসংখ্য ম্যাথ আছে এরকম। সো এই ক্যাটাগরির যতগুলো ম্যাথ দিবে আশা করি তোমরা সমাধান করতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে খেয়াল করে একটু, খুব দারুণ একটা ম্যাথ। আমাদেরকে ABC ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। তো আমাদের এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ। ওকে, আমরা একটু ছোটো করে, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে না। একটু আমরা এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। ওকে, সো দেখো এবার আমরা ত্রিভুজের না, দেখো আমাদের ত্রিভুজের একটা হচ্ছে শীর্ষবিন্দু এ, এটার স্থানাঙ্ক কত দিছে 1,1, আরেকটা স্থানাঙ্ক হচ্ছে বি, যার স্থানাঙ্ক হচ্ছে কত 3,4। আচ্ছা, আরেকটা স্থানাঙ্ক হচ্ছে কত ভাইয়া সি, যার স্থানাঙ্ক দেওয়া আছে 5,-2, ঠিক আছে। এই যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে দিছে। ওকে, এবার আসো প্রশ্ন কি বলতেছি দেখো, এবি ও এসি বাহুর মধ্য, আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, এবি ও এসি বাহুর এখানে মধ্যবিন্দু, হ্যাঁ এখানে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, প্রথম দেখি এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে। আচ্ছা, তো আমরা দেখি এবি বাহুর মধ্যবিন্দু, ধরো আমরা এবি বাহুর যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুর নাম দিচ্ছি মনে করো পি, এখানে মধ্যবিন্দুটা হবে পি, আর এটার যে মধ্যবিন্দু মোটামুটি এই জায়গায় ধরো, এটার যে মধ্যবিন্দু সেটা ধরে নিচ্ছে কিউ। তাহলে এই দুইটা বিন্দু দ্বয়ের আমাদেরকে সংযোজক সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। সো আমরা এই দুটা বিন্দুকে কানেক্ট করি, এই যে, ঠিক আছে, তাহলে এই যে এটা, হ্যাঁ এটার, ঠিক আছে, মধ্যবিন্দু। ওকে, তাহলে আসো আমরা প্রথমে, তাহলে আমাদের প্রথম কাজ আমরা একটা একটা করি। হ্যাঁ, এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক যে সরলরেখা তার সমীকরণ আমরা নির্ণয় করি। কীভাবে নির্ণয় করব আমরা ভাইয়া, এটুকু অলরেডি জানি যে কোনো দুইটা বিন্দুর মধ্যবিন্দু কেমন বের করতে হয়। আচ্ছা, সো আমি বলতে পারি এবি এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক, কীভাবে করবা, আমরা দুইটা মধ্যবিন্দু আসলে বের করতে, দুই প্রান্তের বুঝের যোগফল ডিভাইড বাই 2। বলো এই প্রান্তের বুঝ কত 1, এই প্রান্তের বুঝ কত 3, তাহলে 3 + 1 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। আচ্ছা, খুঁটি কেমন বের করবা, দুই প্রান্তের খুঁটির যোগফল ডিভাইড বাই 2, 1 আর 4 5, তাহলে 5/2। তাহলে এটা হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, সেই পি বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেললাম, কত সেটা ভাইয়া 2,5/2। আচ্ছা, তারপর আরেকটা কি বলছে, এটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি কিউ, তাহলে কিউ এর স্থানাঙ্ক, তাহলে আসো 1 আর 5 যোগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। কুড়ি কেমনি বের করবো, দেখো দুই প্রান্তের কুড়ি যোগফল, তাহলে বলো এখানে 1 এখানে -2 যোগ করলে -1, সেটাকে 2 দ্বারা ভাগ করলে -1/2। তাহলে কি বিন্দুর স্থানাঙ্ক করতে পেলাম বলো ভাইয়া 3, -1/2। ওকে, কি হচ্ছে, এবার আসো তাহলে দুটো আমি মধ্যবিন্দু বের করলাম। এবার তাদের সংযোজক রেখাংশের সমীকরণ দেখো, এই পি বিন্দু জানো, কিউ বিন্দু জানো,
এই পি কিউ যে সরল রেখার সমীকরণ সেটা নির্ণয় করতে বলছে, পারবা না? আমরা দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ শিখছি, তাহলে করে ফেলি। পি কিউ রেখার সমীকরণ, পি কিউ রেখার সমীকরণ। দেখো আমরা অলরেডি শিখছি দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ কেমনে করতে হয়। এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান কত 2, নিচে এক্স ওয়ান মাইনাস এক্স টু কত বলো 3, ক্লিয়ার? ওকে 3। তারপর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত 5/2, আচ্ছা নিচে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত মাইনাস, তাহলে মাইনাস হয়ে যায় প্লাস হাফ, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এখানে করি, এখানে তোমার একটু ক্যালকুলেশন যদি করো তাহলে এখানে কী থাকতেছে দেখো, এক্স মাইনাস 2, এখানে থাকতেছে -1। আচ্ছা আমরা এখানে একটু লসাগু নিই, নিচে যদি 2 লসাগু যাই তাহলে নিচে দেখো 2 লসাগু উপর হচ্ছে কত তোমার 5 + 1, দেখো এই যে 5 + 1 তার মানে হচ্ছে উপর 6, ওকে? আর নিচে যদি 2 লসাগু নাও, 2 যদি লসাগু নাও তাহলে উপরে দেখো কত থাকতেছে 2y - 10, সরি না 2y - 5, ওকে এটা হচ্ছে 5। তাহলে উপর থেকে 2 লসাগু নিলাম, তাহলে উপরে 2y - 5, নিচ থেকে 2 লসাগু নিলে উপরে 6/2, ওকে? তাহলে এবার বলো এই 2 কাটা যায়, তাহলে এখানে কি থাকতেছে দেখো x - 2 / -1 = এই 2 কাটা, ঠিক আছে? সো উপরে 2y - 5, নিচে হচ্ছে 6, আড়াআড়ি গুণ করো 6x - 12 -1 দিয়ে গুণ করলে -2y + 5। সো এক পাশে নিয়ে আসো, এক পাশে নিয়ে আসলে 6x, এ -2y পাশে আসলে +2y, 5 এ পাশে আসলে তোমার -5, তার মানে -17 = 0, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? তাহলে আমরা পি কিউ রেখার সমীকরণ পেয়ে গেলাম। তাহলে বলো পি কিউ রেখার সমীকরণ কি 6x + 2y - 17, ঠিক আছে না? বলো এইটুকু তো আশা করে পারবা, ক্লিয়ার? আচ্ছা সো এরপর কি বলছে দেখো, এরপর আমাদেরকে কি বলতেছে, দেখাও যে বিসি এর সমান্তরাল ও বিসি এর অর্ধেক, অর্থাৎ আমাদেরকে দেখাইতে হবে এই দুইটা বাহুর মধ্যবিন্দু যে সংযোজক সরল রেখা, এই যে পি কিউ, এই পি কিউ বিসি এর সমান্তরাল। তাহলে বলো এই দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল, এটা কেমনি বের করবা? জাস্ট দুইজনের ঢাল বের করবা, ঢাল সমান দেখাইতে হবে। আবার বলছে কি দেখাও যে এই পি কিউ বাহুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে বিসি এর অর্ধেক। একেবারে সহজ না? অবশ্যই সহজ। তাহলে বারোশো আমরা দুইটা প্রথমে একটা বের করি, প্রথমে যে দুইটা সমান্তরাল এটা বের করি। কীভাবে করবা? পি কিউ রেখার ঢাল, পি কিউ রেখার ঢাল, পি কিউ রেখার ঢাল এমন ধরি, হ্যাঁ? তো বলো আমরা দুইটা সরল রেখা, দেখো আমরা পি কিউ রেখার ঢালটা আমরা এভাবে বের করতে পারি, দুইটা বিন্দু জানা থাকলে আমরা কি ঢাল বের করতে পারি না? উপরে কুটির বিয়োগফল, নিচে ভুজের বিয়োগফল বের করতে পারি তো, তাই না? আচ্ছা বাট আমরা এখানে দুইটা বিন্দু দিয়ে বের না করে, যেহেতু আমরা পি কিউ সরল রেখার সমীকরণ জানি, এখান থেকেও চাইলে বের করতে পারবো। সো তোমরা দুইভাবে বের করতে পারো, বিন্দু জানা থাকলেও বের করতে পারো, সরল রেখার সমীকরণ থেকেও বের করতে পারো। সো এখানে যেহেতু অলরেডি সরল রেখার সমীকরণ বের করছি, সো আমরা সরাসরি লিখে দিই। সেটা হচ্ছে কি -x এর সহগ / y এর সহগ। x এর সহগ কত 6, y এর সহগ কত 2, তাহলে বলো এখানে m1 এর মান কত আসতেছে? m1 মান আসতেছে -3, তাহলে আমরা m1 এর মান কত পেলাম? -3, এই যে এটা রাখি। এবার আসো আমরা আরেকটা ডাল বের করি, সেটা হচ্ছে কার ডাল? তোমার বিসি রেখার ডাল, ওকে? সো আমরা এখানে করি, এখানে করে ফেলি। কিসের ডাল বের করবো আমরা এখানে? বলো এখানে বিসি রেখার ডাল, ওকে? তাহলে বিসি রেখার ডাল, দেখো বিসি রেখার ডাল, তো এটার ডাল কেমন বের করবা? বলো এটা তো সরল রেখার সমীকরণ বের করার দরকার নেই, দুইটা বিন্দু জানা থাকলে ডাল বের করতে পারি। উপরে কুটির বিয়োগফল, এখানে কুটির 4 মাইনাস ওইখানে কত -2, তাহলে মাইনাস হয়ে যায় প্লাস, তা বুঝের বিয়োগফল এখানে বুঝ 3 মাইনাস ওইখানে বুঝ কত 5, তো দেখো উপর হচ্ছে 6, নিচে হচ্ছে -2, করো -3, বলো এটার ডাল কত? -3, এটার ডাল কত? -3, তাহলে কি বলবো? যেহেতু পি কিউ রেখার ডাল এবং বিসি রেখার ডাল পরস্পর কি সমান্তরাল, তাই পি কিউ এবং বিসি পরস্পর সমান্তরাল। সুন্দর করে গুছিয়ে লিখবা, ঠিক আছে না? তো এখানে কি লিখবা? যেহেতু পি কিউ রেখার ডাল এবং বিসি রেখার ডাল সমান, তাহলে আমরা বলতে পারি কি পি কিউ এবং বিসি এই দুইটা সরল রেখা পরস্পর কি সমান্তরাল। এই যে সমান্তরাল আমরা গাণিতিক এভাবে প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা পরেরটা তোমরা পারবা, এটা তোমরা করবা। কীভাবে করবা? তুমি দেখো দুইটা বিন্দু জানো, এই যে দুইটা বিন্দু জানো, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি বের করতে পারবে না? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র অ্যাপ্লাই করলে তুমি কার দৈর্ঘ্য পাবা? বিসি এর দৈর্ঘ্য। ঠিক একইভাবে দুইটা বিন্দু জানো, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র অ্যাপ্লাই করবা, কার মান পাবা? পি কিউর মান। এরপর কি করবা? এ বি সি এর মানকে 2 দ্বারা ভাগ করবা, সেই 2 দ্বারা ভাগ করলে যদি মানটা কার সমান হয়? পি কিউর সমান হয়, তাহলে কি বলবা? পি কিউ রেখার দৈর্ঘ্য বিসি রেখার দৈর্ঘ্যের অর্ধেক। সো এটা তোমাদের জন্য বাড়ি কাজ দিলাম, এটা তোমরা অবশ্যই করবা, ঠিক আছে? ওকে।
আচ্ছা, তো দেখো এখন হচ্ছে আমরা এই ম্যাথটা সমাধান করব। এটা অনেকবার বোর্ডে আসছে, এই ধরনের ম্যাথ তোমাদের বইয়ে আরও অনেকগুলো আছে, ঠিক আছে? সো আমি একটা বুঝে দিচ্ছি, বাকিগুলো নিজেরা সমাধান করবো। এখানে কি বলা হচ্ছে দেখো, আমাদেরকে বলা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের একটা সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে, যে সরল রেখাটা এই দুইটা রেখার এই যে দুইটা রেখা আছে সেই দুইটা রেখার সমবিন্দু দিয়ে যায়। সমবিন্দু মানে ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক আছে? তো আমরা শুরুতেই আমাদেরকে বলা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে শুরুতে আমরা ধরে নিব যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে? সমান্তরাল রেখার সমীকরণ, ওকে? তো আমরা সবাই এটা জানি যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু কনস্ট্যান্ট মান। ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণে y থাকবে না, অর্থাৎ x ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট মান। আর যদি তোমাকে প্রশ্নে ধরো আরেকটা মেতে x অক্ষের সমান্তরাল বললো, তাহলে x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কী করবা? x অক্ষের সমান্তরাল সমীকরণে x থাকবে না, তখন y ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট মান ধরবা। বুঝতে পারছি? তাহলে এখন আমাদের এই হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ। তাহলে আমরা দেখতেছি ভাইয়া, এই যে সরল রেখা যেটা আছে, এই সরল রেখার মধ্যে আমাদের কাছে অজানা রাশি হচ্ছে কে এর মান। এখন এই কে এর মান বের করার জন্য আমাদের কি বলছে, আমাদের এই নির্ণয় সরল রেখাটা এই দুইটা রেখার সমবিন্দু বা ছেদবিন্দু দিয়ে যায়। তো চলো আমাদের যে দুইটা সরল রেখা আছে এগুলো একটু লিখে নিই। 2x - 7y + 11 = 0, এটা ধরে নিচ্ছি 2 নং। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কত, x + 3y - 8 = 0, এটা ধরে নিচ্ছি আমরা 3 নং। তাহলে আমরা এই দুইটা রেখার ছেদবিন্দু বের করতে পারি। কীভাবে করবো? এই দুইটা রেখাকে সমীকরণকে সমাধান করবো। সো সমাধান অনেকভাবে করা যায়, তোমরা এগুলো করবা। বজ্রগুণন নিয়ম, অপনয়ন, প্রতিস্থাপন, যে কোনো উপায় করতে পারো। সো আমি একটা বজ্রগুণন দিয়ে দেখা দিচ্ছি, 2 নং এবং 3 নংকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে। বজ্রগুণনটা কীরকম দেখো তো ভাইয়া, একটু তোমরা এগুলো জানো, স্কুলে পড়ছো তাই না? বজ্রগুণনটা কি, এখানে চলককে x, তাহলে x এখানে চলককে y, তারপর হচ্ছে 1, ঠিক আছে? এবার দেখো, যখন তুমি ভাইয়া x বের করবা, x এর নিচে কি বসবে জানো? এই x এর এই দুইটা পদ বাদ দিয়ে বাকি যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যখন x এর নিচে x এর পদ দুইটা বাদ দিয়ে এই যে y এর সহগের সাথে এটা ধ্রুবক গুণ করবা, উপর থেকে গুণ হলে প্লাস আর নিচ থেকে গুণ হলে কি মাইনাস। তাহলে আমরা তাহলে এখন আমরা তাহলে x এর নিচে বসাবো হচ্ছে এই যে এটার সাথে এটা গুণ হবে, তাহলে -7 এর সাথে -8 গুণ হলো হচ্ছে 56, তাই না? তারপর মাঝখানে মাইনাস, এবার নিচ থেকে গুণ, এখানে কত 3 আছে, এখানে কত আছে 11, তাহলে 3 11 কত 33, ওকে? তাহলে আমরা করে ফেললাম। এবার যখন ভাইয়া y বের করবা তখন কি এই yটা বাদ যাবে, এই পুরোটা বাদ যাবে, তাহলে y এর নিচে তখন কি বসবে জানো? মাঝখানে যখন গুণ করবা তখন গুণটা কিন্তু উপর থেকে না, তখন গুণটা হচ্ছে নিচ থেকে তারপরটা হচ্ছে উপর থেকে, তাহলে মাঝখানেরটা একটু ভিন্ন। প্রত্যেকটা বার আমরা গুণ করি উপর থেকে, তারপর মাইনাস নিচ থেকে, কিন্তু মাঝখানের পদের ক্ষেত্রে গুণটা একটু ডিফারেন্স। মাঝখানের ক্ষেত্রে আগে গুণ হবে নিচ থেকে, তারপর মাইনাস গুণ হবে উপর থেকে। বুঝতে পারছো? সো এগুলো তোমরা সবাই জানো, তাও আমি একটু তোমাদেরকে মনে করে দিতে যাচ্ছি, ওকে? তাহলে আমরা y এর নিচে তাহলে কি বসাবো? মাইনাস, এখানে x এর সহগ কত 1, 1 এর সাথে 11 গুণ করলে 11, মাইনাস এখানে কত আছে ভাইয়া 2, এখানে কত আছে -8, তাহলে সূত্র একটা মাইনাস, তাহলে 8 2 16 মাইনাস +16, ওকে? এবার y যখন বের করবা তাহলে y এই ধ্রুবক পদটা বাদ দিয়ে এবার উপর থেকে গুণ, তাহলে 2 এর সাথে 3 গুণ করবো, 2 এর সাথে 3 গুণ হলে 6 মাইনাস নিচ থেকে গুণ, এখানে x এর সহগ কত 1, এখানে কত -7, তাহলে সূত্রের মাইনাস এটার মাইনাস প্লাস, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি দেখো, এবার x ইকুয়াল টু, তাহলে আমরা 56 থেকে 56 মাইনাস 33, তাহলে মানে এখানে 23 থাকতেছে, ইকুয়াল টু y ইকুয়াল টু তাহলে 16 আর 11 হচ্ছে 27, তারপর এখানে হচ্ছে তোমার 1/6 আর 7 হচ্ছে তোমার 13, তাই না? তো আমরা এখান থেকে কী বলতে পারি দেখো, এই দুইটাকে সমান যদি লিখো, তাহলে x/23 ইকুয়াল টু 1/30, তাহলে x এর মান কী দাঁড়ায়? x এর মান দাঁড়ায় 23/13, ঠিক আছে? ঠিক একইভাবে এই দুইটা সমান লিখে y এর মান বের করবো। এই দুইটা সমান লিখে y এর মান কী পাবো বলো তো? y এর মান পাবো হচ্ছে 27/13, ক্লিয়ার? তাহলে নির্ণয় ছেদবিন্দু, ওকে? সো নির্ণয় ছেদবিন্দু বা সমবিন্দু, এখানে সমবিন্দু যেহেতু বলছে সো আমরা সমবিন্দু দিয়ে করি। তাহলে নির্ণয় সমবিন্দু হচ্ছে কি? সমবিন্দু হচ্ছে তোমার 23/13, তারপর হচ্ছে তোমার 27/13, ওকে? সো এইগুলো তোমরা চাইলে তাহলে বজ্রগুণন মেথড আমি করছি, তোমার খুশি, তুমি যে কোনো নিয়মে স্কুলে যেটা শিখছো ওইটা দিয়ে তুমি সমীকরণ সমাধান করতে পারবে। এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। সো ক্যালকুলেটর দিয়ে তোমরা ইকুয়েশন একটা অপশন পাবা, সেই ইকুয়েশনে প্রেস করলে এটা হচ্ছে 2 চলক বিশিষ্ট একটা সমীকরণ। সো 2 চলক বিশিষ্ট যে সমীকরণ অপশনটা আছে ওইখানে ক্লিক করবা, ক্লিক করলে এবার x এর সহগ কত 2,
তারপর -7, এরপর হচ্ছে তোমার 11, এরপর হচ্ছে তোমার 1, y সহগ 3, এখানে হচ্ছে 8। ওকে, তাহলে আমরা দেখতেছি x এর মান আসতেছে 23/13, y এর মান আসতেছে 27/13। ক্লিয়ার? সেগুলো ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। ওকে, এবার আসো, তাহলে আমাদের নির্ণয় সরলরেখাটি কত বিন্দু দিয়ে যায়, সরি এই যে বিন্দু দিয়ে যায়, তাহলে তারপর কি বলবো, 1 নং সমীকরণটি, 1 নং রেখাটি কত বিন্দুগামী, 23/13, 27/13 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে উক্ত সমীকরণকে সিদ্ধ করবো। তাহলে সিদ্ধ করলে x এর জায়গায় এটা বসবে, y এর জায়গায় এটা বসবে, বাট এখানে তো কোনো y নাই, তাহলে আমি জাস্ট x এর জায়গায় এই মানটা বসাবো। কত বসাবো, 23/13 ইকুয়াল টু k। এটি হচ্ছে আমাদের k এর মান। ক্লিয়ার? সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ x ইকুয়াল টু k। k এর মান কত পাইছো, 23/13, তাহলে 13x - 23 ইকুয়াল টু 0, এটাই আনসার। ঠিক আছে? তাহলে এই ধরনের ম্যাথগুলো দিলে আশা করি পারবো। ওকে, আর যদি প্রশ্ন এরপর তোমাদের বই দেখবা, এরপরেও বই অসংখ্য ম্যাথ আছে, কোনো ম্যাথে দেখবা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে, y ইকুয়াল টু কনস্ট্যান্ট মান। ঠিক আছে? আর দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যাই, সেই দুইটা রেখাকে সমীকরণকে সমাধান করবে। ঠিক আছে? সো এই ধরনের যতগুলো ম্যাথ দিবে আশা করি তোমরা সলভ করতে পারবে। ওকে, সো চলো আমরা এরপরের ধাপে যাই। তো দেখো এরপর আমাদের কী বলা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে আমরা বুঝি। আমাদেরকে এখানে হচ্ছে একটা সামন্ত্রিক দেওয়া আছে, কোনো সামন্ত্রিকের তোমার দুইটি সন্নিহিত বাহু এবং অপর বাহু দুইটির 5,1 বিন্দুতে পরস্পর ছেদ করলে অবশিষ্ট বাহু দুইটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে? সো স্পষ্ট বুঝে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে আমাদেরকে একটা সামন্ত্রিক আছে এখানে। সো এটা হচ্ছে আমাদের একটা সামন্ত্রিক। তো সামন্ত্রিকের আমরা কয়েকটা বিন্দু দিয়ে দিই, ধরো এটা এ বিন্দু, তারপর এটা বি বিন্দু, এটা সি, এটা ডি। ঠিক আছে? তো এই সামন্ত্রিকের ক্ষেত্রে দেখো ভাই আমাদের কী কী দেওয়া আছে, একটু বুঝে নাও কী কী দেওয়া আছে। সামন্ত্রিকের দুইটি সন্নিহিত বাহুর সমীকরণ দেওয়া আছে, এই যে এটা একটা সমীকরণ, তারপর এটা একটা সমীকরণ। ঠিক আছে? সরি, এটা একটা সমীকরণ, হ্যাঁ দুইটা, এখানে একটা জিরো হবে, সরি কিন্তু পরে নেই, হ্যাঁ এখানে একটা জিরো হবে। ওকে, তাহলে বলো তো, তাহলে আমরা সমীকরণ এটা ধরে নিচ্ছে কত, 2x, সরি এটা হচ্ছে 2x, তারপর হচ্ছে তোমার প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে? সামন্ত্রিকের চারটা বাহুর মধ্যে দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে। তাহলে ওই যে অপর যে বাহু আমরা ধরেছি এটা, সেটা হচ্ছে তোমার কত, x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0, এখানে একটা 0 হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদেরকে একটা সামন্ত্রিকের দুইটি সন্নিহিত বাহুর সমীকরণ দেওয়া আছে। এবার বলতেছে অপর বাহু দুইটি এত বিন্দুতে ছেদ করে। দেখো অপর বাহু কোনটা, দেখো একটা এ বি, একটা হচ্ছে কি সি বি। এই দুইটা বাহু পরস্পর কত বিন্দুতে ছেদ করে, এই যে বি বিন্দুতে ছেদ করে। সেই বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, 5,1। তো আমাদেরকে বলা হচ্ছে অপর অবশিষ্ট দুইটি বাহুর সমীকরণ নির্ণয় করে। এই যে অবশিষ্ট বাহু এটা একটা, এটা একটা, এই দুইটার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। সো দেখো কীভাবে নির্ণয় করবো, খুবই সহজ, একটু মনোযোগ দিলে তুমি পারবা। তো আমাকে ভাই এটুকু এনশিওর করো, এটা যেহেতু একটা সামন্তরিক, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি হয়, সমান্তরাল না। তাহলে আমরা কি বলতে পারি এখানে, বলো তো, এখানে আমরা কি বলতে পারি, এডি এবং এই যে আরেকটা কি বিসি, এই দুটা কি পরস্পর সমান্তরাল না। বুঝতেছো? তাহলে আমি যদি বলি বিসি রেখার সমীকরণ কী হবে, বিসি রেখার সমীকরণ, ভালো করে বুঝো, বিসি রেখার সমীকরণ কী হবে, এই যে এটার সমান্তরাল রেখা এটা না, তাহলে কোনো একটা সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমরা বের করতে পারি। কীভাবে হবে দেখো, এই যে রেখাটা দেখতেছো তার সমান্তরাল রেখা হচ্ছে এটা, তাহলে এটা কী হবে, এই যে এক্স এবং ওয়াই বিশিষ্ট এইটুকু পদের কোনো পরিবর্তন হবে না। এটা যেরকম আছে এখানে হুবহু বসাই দাও, এক্স প্লাস 2y, তারপর ধ্রুবকটা তুলে দিয়ে এটার স্থানে কী দিব, প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের বিসি রেখার সমীকরণ। তাহলে আমরা কত বলতে পারি, এটা এক্স প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু 0। এবার বলো তো ভাইয়া, এই যে রেখাটা, এই রেখাটা দেখো তো কত বিন্দু দিয়ে যায়, এখানে কে এর মানটা কিন্তু অজানা। দেখো এই বিসি রেখাটা কত বিন্দু দিয়ে যায়, 5,1 বিন্দু দিয়ে যায়। তাহলে 5,1 বিন্দু দিয়ে সিদ্ধ করবা, এক নম্বর রেখাটা 5,1 বিন্দুগামী। সো 5,1 বিন্দুগামী যদি সিদ্ধ করো, তাহলে দেখো তো এক্সের মান 5 প্লাস ওয়ার মান 2 বসে এখানে 2 প্লাস কে ইকুয়াল টু 0। সুতরাং আমরা কে এর মান পাচ্ছি -7। ঠিক আছে? সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ কি, এক্স প্লাস 2y প্লাস, সরি এখানে কে এর মান -7, তাহলে -7 ইকুয়াল টু 0, এটা একটা আনসার। ঠিক আছে? এবার অবশিষ্ট যে বাহুটা দেখো তো, এই যেটা, এটা আমরা বের করতে পারবো না। এটা হচ্ছে দেখো এ বি রেখাটা কার সমান্তরাল, ডিসি রেখার সমান্তরাল। তাহলে ভাই বলো এটার সমান্তরাল রেখা এটা না,
তাহলে এই সরল রেখার সমীকরণ জানো, তাহলে তার সমান্তরাল সরল রেখার সমীকরণটা তৈরি করতে পারবা। আমরা একটু আগে শিখছি সমান্তরাল সরল রেখার সমীকরণে এক্স এবং ওয়াই এর কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা যেরকম আছে হুবহু এখানে বসে দাও, সেটা কত 2x তারপর প্লাস 3y, কেমন? তারপর দেখো ধ্রুবকটা তুলে দিয়ে ওটার স্থলে কি দিবা প্লাসকে, তাহলে প্লাসকে ইকুয়াল টু 0। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের এ বি রেখার সমীকরণ। ভাই এখানে অজানা রাশি হচ্ছে কার মান, কে এর মান। সেই কে এর মানটা কেমনে বের করবা? দেখো তো এ বি রেখাটাও কত বিন্দু দিয়ে যায়, 5,1 বিন্দু দিয়ে যায়। তাহলে 5,1 বিন্দু দিয়ে এটার মতো করে সিদ্ধ করলে কে এর মান চলে আসবে। বুঝতে পারছি? সো এই ধরনের ম্যাথগুলো দিলে আশা করি তোমরা এখন থেকে সমাধান করতে পারবো। সহজ না? ওকে, সো আমরা পরের প্রশ্নে যাই। দেখো দেখি কি বলা হচ্ছে। এটাও দেখো বুড়া আসছে। সো কী বলা হচ্ছে ভালো করে একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে একটা সরল রেখা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে সরল রেখা। যদি সরল রেখাটি দুইটা রেখা, এই যে এখানে একটা রেখা এখানে একটা রেখা, ঠিক আছে, এই দুইটা রেখার কি বিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়, এবং এবং এই যে রেখা আছে না, এই রেখার কি হয়, এই রেখার সমান্তরাল হয়, তাহলে আমাদেরকে এ ভি এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন হয়েছে। হ্যাঁ, খুবই সহজ। তাহলে কি বলা হচ্ছে, এই সরল রেখাটি, এই যে আমাদের যে রেখাটা দেখতেছো, এই রেখাটি এই দুইটা রেখার কি বিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ঠিক আছে, তারপর আমাদের এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে এই রেখা, এই দুটা পরস্পর কি সমান্তরাল। এই কন্ডিশনটা ধরে আমাদেরকে এর মান এবং বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা শুরুতেই লিখবো যে আমাদের দেওয়া আছে বা প্রদত্ত সরল রেখা। দেখো দেওয়া আছে, লিখি দেওয়া আছে, দেওয়া আছে এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই ভি ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং। ওকে, এটা হচ্ছে আমাদের। এবার আবার দেখো তো দুইটা সরল রেখা দেওয়া আছে না, সেটা কত বলো তো, 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা ধরুন 2 নং। তারপর আরেকটা কথা দেওয়া আছে 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0, এটা ধরুন 3 নং। ঠিক আছে, তাহলে দেখো এই সরল রেখাটি, এই যে এটা হচ্ছে আমাদের প্রদত্ত সরল রেখাটি, এই রেখাটি এই দুইটা রেখার কি বিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়। একটা একটা পড়বো। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দুটা বের করব। তাহলে আমরা লিখবো 1 নং রেখাটি এই দুইটা রেখার ছেদবিন্দুগামী। তাহলে ওই বিন্দু দিয়ে উক্ত রেখা কি করতে পারবে, সিদ্ধ করতে। আচ্ছা, তাহলে এখন আমরা 2 এবং 3 নং সমীকরণকে সমাধান করে ছেদবিন্দুটা বের করব। এখন সমাধানের নিয়ম তোমাদেরকে একটু আগে দেখাইছি ভাইয়া, যে বজ্রগুণন পদ্ধতি, প্রতিস্থাপন, উপনয়ন, যে এটা পারো ওইটা দিয়ে তুমি সমীকরণকে সমাধান করবে। ঠিক আছে, সো এটা তোমরা পারবা। আর আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। সেখানে এক্স এর মান হচ্ছে 2, তারপর হচ্ছে -1 1, এরপর হচ্ছে 3 -4 6। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান দাঁড়াচ্ছে, এখান থেকে এক্স এর মান দাঁড়াচ্ছে ভাইয়া 2 এবং ওয়াই এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 3। সো আমরা বলতে পারি এই দুইটা রেখার ছেদবিন্দু, সুতরাং ছেদবিন্দু হচ্ছে, ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,3। তাহলে আমরা কি বলা হচ্ছে আমাদের প্রশ্নে, দেখো আমাদের এই প্রদত্ত রেখাটি এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। সো দেখো ছেদবিন্দু হচ্ছে কত, 2,3। তাহলে আমরা কি বলতে পারি, 1 নং রেখাটি 2,3 বিন্দুগামী। সো 2,3 বিন্দুগামী হলে আমি এই বিন্দু দিয়ে উক্ত রেখাকে সিদ্ধ করতে পারবো। তাহলে 1 নং রেখাটি যেহেতু 2,3 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে উক্ত রেখাকে সিদ্ধ করতে পারবো। তাহলে এক্স এর মান পাবো হচ্ছে 2 ডিভাইড বাই এ প্লাস ওয়াই এর মান হচ্ছে 3 ডিভাইড বাই ভি ইকুয়াল টু 1। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা দিচ্ছি ভাই, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। ঠিক আছে, তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। ঠিক আছে, সো এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে আমাদের এর মান এবং বির মান নির্ণয় করতে হবে। সো দেখো এরপর তাহলে আমরা একটা কন্ডিশন আমরা ব্যবহার করে এই সমীকরণটা পাইছি, 2/a প্লাস 3/v ইকুয়াল টু 1। তো আমাদের এ এবং বি এর মান বের করতে হলে এরকম এ বি সম্বলিত দুইটা ইকুয়েশন লাগবে, তাই না? সো আমরা প্রথম শর্ত বলছে কি, এই রেখাটি দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, ওই শর্ত ধরে আমরা একটা সমীকরণ পাইছি যেটা হচ্ছে 2/a প্লাস 3/v ইকুয়াল টু 1। ঠিক আছে, এরপর ভাইয়া কন্ডিশনটা কি দেখো, আবার দেখো এরপর কন্ডিশন হচ্ছে কি, এই যে রেখা, এই যে রেখা এবং এ রেখা, এরা পরস্পর কি বলছে, সমান্তরাল। তো আমরা লিখি এটা হচ্ছে আমাদের কয় নং রেখা, x/a প্লাস y/v ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের 1 নং রেখা। এই যে দেখো 1 নং রেখাটা, তারপর এখানে হচ্ছে কত বলো, এটা 4x প্লাস 3y, তারপর হচ্ছে কত, 6টাকে আমরা পাশে বাড়ি দিই ইকুয়াল টু 6। এটা হচ্ছে আমাদের 2 নং রেখা। ঠিক আছে, ওকে। এই যে তাহলে বলো এই দুইটা রেখা পরস্পর কি সমান্তরাল বলছে না, তাহলে আমরা শর্ত মতো কি লিখতে পারি, যেহেতু এই দুইটা রেখা পরস্পর কি সমান্তরাল, সো এটা আমরা না দিই, এটা হচ্ছে আমরা প্রথমটা তো 1 ধরে নিছি। সো এটা হচ্ছে আমাদের এটা যেহেতু
তুমি কত ধরছো, তোমার 4, তাহলে এটাকে তো আমরা বলবো 5, ঠিক আছে। সো দেখো এই 1 নং রেখা এবং এই 5 নং রেখা পরস্পর কি বলছে, সমান্তরাল। সো ভাই আমরা শিখাইছিলাম দুইটা সরল রেখা যদি পরস্পর কি হয়, সমান্তরাল হয়, তাহলে শর্ত হচ্ছে কি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত দুইটা সমান হবে। তাহলে ভাই বলতো এখানে x এর সহগের অনুপাত কত, একটু লক্ষ্য করো তো। এখানে x এর সহগ হচ্ছে 1/a আর এখানে x এর সহগ হচ্ছে 4 ইকুয়াল টু, এখানে বলতো y এর সহগ কত 1/v আর এখানে y এর সহগ কত 3। এই দুইটা অনুপাত পরস্পর কী হবে, সমান হবে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, লক্ষ্য করো এখান থেকে তাহলে আমরা এই 4টাকে দিই 1/4 আচ্ছা এখানে 4 ইকুয়াল টু, তারপর দেখো এখানে 1 কত লিখতে পারি 3v। সো এখান থেকে আমরা লিখতে পারি 4a ইকুয়াল টু 3v। তাহলে এর মান কি দাঁড়ায়, এর মান দাঁড়ায় হচ্ছে 3v/4, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমরা আরেকটা সমীকরণ পাইলাম, এই যে দেখো এর মান, সেই এর মান সমীকরণটাকে আমরা ধরেছি 6 নং, এটা হচ্ছে 6 নং, ঠিক আছে। তাহলে এই দুইটা সরল রেখা, তাহলে দেখো প্রথম শর্ত ধরে আমরা a b এর একটা সমীকরণ পাইছি, তারপর দ্বিতীয় যে এই দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল। সো দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হলে আমরা সমান্তরাল সরল রেখার যে শর্ত, সেই শর্তটা প্রয়োগ করে আমরা a b এর আরেকটা ইকুয়েশন পাইছি। এখন আমাদের ভাইয়া বের করতে বলছে a এর মান এবং b এর মান। তাহলে কীভাবে করবা, এই যে দেখো a এর মান, এই এর মানটা তুমি যদি 4 নং সমীকরণে বসাই দাও, তাহলে এখান থেকে বি এর মান পাবা, সেই বি এর মানটা যদি এখানে বসাই দাও তাহলে এর মান পেয়ে যাও। সিম্পল না? তাহলে চলো আমরা এইটুকু কাজটা পরবর্তীতে করে ফেলি। সো দেখো তাহলে এখন আমরা বলতে পারি এর মান এখানে বসাইবো, তাহলে বসাইলে কত হয় দেখো তো, 2 ডিভাইড বাই এর মান কত, তাহলে 3b ডিভাইড বাই 4, ওকে। তারপর দেখো প্লাস 3v ইকুয়াল টু 1, ওকে। তাহলে এই 4টাকে যদি উপরে উঠে দাও তাহলে 8, নিচে হচ্ছে 3b প্লাস 3/v ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা বলতে পারি আমাদের 3v লসাগু যায়, 3v যদি লসাগু যায় এখানে থাকবে 8 প্লাস এখানে বিবি কাটা 3 3 কে 9, ওকে। তো এখন বলো 8 গুণ করলে 3v ইকুয়াল টু 9 আর 8 তুমি যদি তাহলে 17। তাহলে এবার বলবো v এর মান কত দাঁড়াচ্ছে, b এর মান দাঁড়াচ্ছে 17/3। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের b এর মান। তাহলে b এর মান কত পাইলাম বলো, 17/3। এই b এর মানটা এবার এখানে বসে দাও, তাহলে এর মান পাই যাবা। তাহলে a ইকুয়াল টু দেখো 3/4 ইন্টু b এর মান বসাবো, b এর মান কত 17 ডিভাইড বাই 3। সো 3 এই 3 কাটা, তাহলে এর মান হচ্ছে কত 17/4। এই যে এর মান এবং বি এর মান, এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার। বুঝতে পারছো? তাহলে এখানে এর মান হচ্ছে কত ভাই 17/4 এবং বি এর মান হচ্ছে কত 17/3। সো এই শর্তটা ধরে তোমাদের বই দেখবো অনেকগুলো ম্যাথ আছে। সো একই রকমভাবে একই প্রসেসে তুমি বাকি ম্যাথগুলো করবা, ঠিক আছে। সো ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 2 ফুট 2021 সালে সৃজনশীল প্রশ্ন আসা, কি বলা হচ্ছে, আমাদেরকে এ বি রেখার সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, সিডি রেখার উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুর হচ্ছে কত 6,4। আচ্ছা তাহলে একটি বিন্দু সিডি রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে 6,4। আচ্ছা এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল। দেখো এখানে কন্ডিশনগুলো বুঝো, আমাদেরকে একটা এ বি রেখার সমীকরণ দেওয়া আছে, এই যে এ বি রেখার সমীকরণ। আর বলা হচ্ছে এই যে এখানে দেখো, এখানে লক্ষ্য করো, এখানে ভাইয়া সিডির উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে। আচ্ছা আরেকটা শর্ত হচ্ছে কি, এ বি এবং সিডি এরা পরস্পর সমান্তরাল হলে সিডি রেখার সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয় পি কিউ হলে আমাদেরকে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। সো এখানে ও দ্বারা বোঝাচ্ছে মূল বিন্দু, তো এটা লিখে আসে নাই, বাট বুঝে নিবা এখানে ও দ্বারা বোঝাচ্ছে মূল বিন্দু, ঠিক আছে ভাইয়া। আচ্ছা তো আমাদের দেখো দেওয়া আছে এ বি, আচ্ছা আমরা দেওয়া আছে লিখে নিই, দেওয়া আছে এ বি সরলরেখার সমীকরণটা কত বলো, এখান থেকে বলো যে 2x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নং সরলরেখা, ক্লিয়ার। এবার আসো আমাদের দেখো, আমাদের সিডি রেখার সমদ্বিখণ্ডক বিন্দু নির্ণয় করতে বলা হচ্ছে। সো সিডি রেখার সমদ্বিখণ্ডক বিন্দু যদি নির্ণয় করতে হয় তাহলে তার আগে আমাদেরকে সিডি রেখার সমীকরণ বের করতে হবে, তাই না। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে সিডি রেখার সমীকরণটা বের করবো কেমনে। দেখো এখানে আমাদেরকে একটা শর্ত দিছে না, এ বি এবং সিডি পরস্পর কি সমান্তরাল। তাহলে এ বি রেখার সমীকরণ তুমি জানো, তাহলে সিডি রেখার সমীকরণটা বের করতে পারবে না, সমান্তরাল সরলরেখার শর্ত দিয়ে অবশ্যই পারবো। তাহলে আমরা লিখতে পারি 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে 1 নং রেখা হচ্ছে এ বি রেখা, এটার সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে কি সিডি। তাহলে সিডি রেখার সমীকরণ কি হবে, আমরা জানি এইটার ক্ষেত্রে কোনো একটা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর সহগের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এইটুকু এখানে অপরিবর্তনশীল বসে যাবে, 2x প্লাস 3y, এটুকু হুবহু বসে যাবে। এবার ধ্রুবক তুলে দিয়ে এটা কি দিব, প্লাস কে ইকুয়াল টু 0।
এটা হচ্ছে আমাদের 2 নং রেখা। তাহলে এটা হচ্ছে আমাদের সিডি রেখার সমীকরণ। এবার ভাইয়া বলো তো সিডি রেখার সমীকরণে আমাদের অজানা রাশি হচ্ছে কার মান, ক্যার মান। দেখো তো এই ক্যা বের করার জন্য একটা কি কন্ডিশন দিছে, সিডি রেখার উপর 6,4 একটি বিন্দু। এটার অর্থ কি জানো, সিডির যে সরল রেখাটা আছে তার উপরস্থ একটা বিন্দু হচ্ছে 6,4। তার মানে আমরা কি বলতে পারি, ওই সিডি সরল রেখাটা 6,4 বিন্দু দিয়ে যায়। তাহলে 6,4 বিন্দু দিয়ে এটাকে কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। সো করে ফেলি, 2 নং রেখাটি 6,4 বিন্দুগামী। তাহলে 6,4 বিন্দুগামী হলে আমরা এই বিন্দুটা দিয়ে উক্ত রেখাকে সিদ্ধ করতে পারবো। তাহলে এক্সের জায়গায় বসবে তোমার 4, এক্সের জায়গায় 6, তাহলে এক্সের জায়গায় যদি 6 বসাও তাহলে 6 দুগুণ 12 প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে হচ্ছে 4, তাহলে তাও 3 4 কত 12 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে ভাই এখান থেকে আমরা কে এর মান কত পাচ্ছি, -24। ওকে, সুতরাং সিডি রেখার সমীকরণ, এই সিডি রেখার সমীকরণ। তাহলে সিডি রেখার সমীকরণ কি পেলাম বলো, সিডি রেখার সমীকরণ পেলাম হচ্ছে 2x প্লাস 3y মাইনাস কে মান হচ্ছে 24 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ভাইয়া সিডি রেখার সমীকরণ। এই যে এটাই হচ্ছে আমাদের সিডি রেখার সমীকরণ, ঠিক আছে। সো দেখো বের করে ফেললাম। এবার কি বলতেছে দেখো, সিডি রেখার সমদ্বিখণ্ডক দ্বয় অর্থাৎ পিকিউ হলে আমাদেরকে বলছে ত্রিভুজ ও পিকিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। ভাই এখানে ও দ্বারা বোঝাচ্ছে মূল বিন্দু, ও দ্বারা বোঝাচ্ছে মূল বিন্দু। তার মানে আমরা বুঝতেছি ত্রিভুজ অর্থাৎ মূল বিন্দুর সাথে এর সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয় যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে। তার মানে যেহেতু এখানে মূল বিন্দুর কথা আসছে, তাহলে আমরা কি বলবো, এই সিডি সরল রেখাটা অবশ্যই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে যাবে। এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে গেলে তার খণ্ডিত অংশ যেটা তার সমদ্বিখণ্ডক বিন্দুগুলো বের করবা, সেই সমদ্বিখণ্ডক বিন্দুর সাথে আমাদের মূল বিন্দুর যে সংযোজক সরল রেখা মিলে যে ত্রিভুজটা উৎপন্ন হয় তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে। সো দেখো আমরা এটা খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখানে একটু তাহলে এগুলো আমরা মুছে দিচ্ছি। তাহলে আমরা উপরে এখানে এই যে সিডির যে সমীকরণটা পাইছি, এই যে একটু খেয়াল করো, আমরা এই যে এখান থেকে সিডির যে সমীকরণটা পাইছি এটা একটু এখানে তুলে নিই। এই যে এটা, এই হচ্ছে আমাদের সিডি রেখার সমীকরণ, ঠিক আছে। এবার আসো এই সিডি রেখাটা দেখো তো ভাইয়া, আমরা বলতে পারি এটা মনে করো, দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা মনে করো ভাইয়া এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, ওকে, আর এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওকে। তাহলে আমরা নামকরণ করে দিচ্ছি। তারপর এটা মনে করো এই যে সিডি রেখাটা মনে করো এ বি রেখার এই দুইটা সরল রেখাকে এরকম ভাগ ছেদ করে গেছে। তাহলে এই যে আমরা নামকরণগুলো করি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই হচ্ছে আমাদের সিডি রেখাটা। তাহলে আমরা বলতে পারি দেখো তো এই সিডি রেখাটা আর এটা হচ্ছে মূল বিন্দু, হ্যাঁ। তাহলে মূল বিন্দু ও যার স্থানাঙ্ক আমরা জানি 0,0। এখন আসো তাহলে আমরা কি বলতে পারি, এই সরল রেখাটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে যদি ছেদ করে যায় তখনই তো মূল বিন্দুর সাথে ত্রিভুজ উৎপন্ন করে, তাই না। এখন এই বিন্দুর মূল বিন্দুর সাথে ত্রিভুজ ছায় নাই, এই যে এইটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এ বিন্দুতে, এটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, বি বিন্দুতে, তাই না। তাহলে এই যে এ বি মধ্যবর্তী যে খণ্ডিত অংশ তার সমদ্বিখণ্ডক বিন্দু নির্ণয় করতে বলা হচ্ছে। সো কীভাবে করবা, প্রথমে দেখো এই সরল রেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এটা জানার জন্য এই সরল রেখার প্যাটার্নটাকে আমরা কীভাবে নিতে হবে মনে আছে, ওই যে ছেদক আকৃতির প্যাটার্নে নিতে হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1। তো ওই প্যাটার্ন নেওয়ার জন্য ভাই আমরা যে কাজটা করব, এইখানে যে ধ্রুবক পদটা আছে ওইটাকে পাশে বার করে দিব। তাহলে 24 এই পাশে রাখতে হবে 1 রাখার জন্য সবগুলোকে 24 দ্বারা ভাগ করব। তাহলে সবগুলোকে আমরা 24 দিয়ে ভাগ করতেছি, 3y ডিভাইড বাই 24 ইকুয়াল টু 1। এরপর এক্স এবং ওয়াইয়ের শক মুক্ত করতে হবে, এক্সের শক 2 মুক্ত করতে হলে উপপক্ষে 2 দিয়ে ভাগ করব। সো নিচে থাকে 12 প্লাস এখানে শক মুক্ত করতে চাও উপর নিচে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে নিচে থাকবে 8 ইকুয়াল টু 1। তার মানে বলো তো এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য কত, এইটুকু দৈর্ঘ্য কত বলো, 12 একক। তাহলে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বলো, এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে 12,0, আর এইটুকু হচ্ছে কত বলো, এই যে ওয়াই নিচে কত আছে 8, তাহলে বি বিন্দু অর্থাৎ ওয়াই অক্ষকে কত বিন্দু ছেদ করে 0,8। বুঝতে পারছো, সেই সুন্দর করে লিখবা সিডি রেখাটি এক্স অক্ষকে 12,0 এবং ওয়াই অক্ষকে 0,8 বিন্দুতে ছেদ করে, এই কথাটা সুন্দর করে লিখবা, ঠিক আছে। এখন আসো আমরা তাহলে ধরে নিচ্ছি এই বি রেখার যে সমদ্বিখণ্ডক বিন্দুগুলো, একটা বিন্দুকে আমরা ধরে নিচ্ছি পি, আরেকটা বিন্দুকে আমরা ধরে নিচ্ছি কিউ,
ঠিক আছে। তাহলে সমত্রিকোণক বিন্দু মানে কি, তারা এ বি রেখাকে সমান 3 ভাগে ভাগ করছে, এই যে এই ভাগ, মাঝখানে ভাগ, এই ভাগ পরস্পর কি সমান, ঠিক আছে। সো একটু আমাদের মনে হয় এটা একটু এক্স্যাক্টলি যদি করতে চাই তাহলে ধরো এই হচ্ছে পি বিন্দু, সরি এটা মনে করো পি বিন্দু, এটা মনে করো পি বিন্দু, আর এটা মনে করো কিউ বিন্দু, ঠিক আছে। এই যে সমত্রিকোণক বিন্দু, ঠিক আছে। এখন এই সমত্রিকোণক বিন্দুর সাথে এই যে মূল বিন্দু, এই যে মূল বিন্দু, এই যে মূল বিন্দু, দেখো এই যে মূল বিন্দু, দেখো আমরা এখানে লিখি এই যে মূল বিন্দু, এই মূল বিন্দুটা যে ত্রিভুজটা উৎপন্ন করে, এই যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই যে এইটুকুর অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সো কীভাবে করবা, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কয়টা শীর্ষবিন্দু জানার আগে 3টা, তাই না। সো তার মধ্যে আমরা ও বিন্দু জানি, তাহলে আমাদের এক্সট্রা করে পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। সো পি বিন্দুটা কেমনে বের করবা, আমরা সমত্রিকোণক বিন্দু নির্ণয় করা শিখাইছি তোমাদেরকে। সমত্রিকোণক বিন্দুর ক্ষেত্রে কি মনে রাখবো ভাইয়া, সে এ বি রেখাকে এই পি বিন্দুটা কত অনুপাতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্তি করে, যে 1:2 অনুপাতে অন্তর্বিভক্তি করে। পি বিন্দু জানলে এবার পি বি এর মধ্যবিন্দু কিউ, মধ্যবিন্দুর সূত্র অ্যাপ্লাই করলে কিউ বিন্দু বের করতে পারবো। সো আমরা তাহলে কি লিখতে পারি বলো, এ বি রেখাকে পি বিন্দুটি কত অনুপাতে 1:2 অনুপাতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। এটা লিখব, এ বি রেখাকে পি বিন্দুটি 1:2 অনুপাতে কি বিভক্তি করে, অন্তর্বিভক্তি করে। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করব আমরা অন্তর্বিভক্তির যে সূত্রগুলো জানি সেই সূত্র দিয়ে, মনে আছে। নিচে হচ্ছে ভাই অনুপাতের যোগফল, উপরে m1 এর সাথে বিপরীত বিন্দুর গুণফল, এটার বিপরীত বিন্দুর বুঝ কত 0, তাহলে 1:0 প্লাস 2 এর সাথে বিপরীত বিন্দুর বুঝ কত, সেটা 12। ওকে, তাহলে এরপর হচ্ছে কুটি, তাহলে 1 + 2, এই 1 এর সাথে বিপরীত বিন্দুর কুটি কত 8, তারপর +2 ইন্টু বিপরীত বিন্দুর কুটি কত 0, ঠিক আছে। সো এখান থেকে তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কত লিখতে পারি, দেখো এখানে হচ্ছে তোমার 12 × 24, 24কে 3 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 8, তারপর এখানে হচ্ছে তোমার 8, এখানে হচ্ছে 3, তাহলে 8/3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত ভাইয়া, পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম আমরা 8/8/3, ঠিক আছে। ওকে, বুঝতে পারছি। এখন আসো, তাহলে তুমি পি বিন্দুটা পেয়ে গেলা। এবার বলো মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে কার স্থানাঙ্ক বের করবা, কিউ বিন্দু। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করি এখানে, কিউ বিন্দু কীভাবে করবা, এই যে পি বি এর মধ্যবিন্দু না, তাহলে দুই প্রান্তের বুঝের যোগফল /2, এই প্রান্তের বুঝ কত 8, এই প্রান্তের বুঝ কত 0, তাহলে 8 + 0 মানে 8, সেটাকে 2 দ্বারা ভাগ করলে 4, ওকে। এবার খুঁটি কেমনে বের করবা, দুই প্রান্তের খুঁটির যোগফল /2, তাহলে এখানে খুঁটি যোগ করো তোমার 8/3 প্লাস 8/2, সো এটা হচ্ছে 16/3, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক পেলাম 4,16/3, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা সুন্দর করে আমাদের যেটা চাইছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। দেখো ভাইয়া, এটা কিন্তু আমাদের যশোর বোর্ডে সৃজনশীল আসা প্রশ্ন, কত সহজ প্রশ্ন আসে দেখো, ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, ঠিক আছে। 3টা শীর্ষবিন্দু জানলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পারি যে হাফ সবগুলো বিন্দুর বুঝ, তাহলে 0, এটার বুঝ কত 8, ওইটার বুঝ হচ্ছে কত 4, সবগুলো বিন্দুর কোটি 0, এটার কোটি কত 8/3, তারপর এটার কোটি কত 16/3, তারপর 1 1 1, ক্লিয়ার। এরপর দেখো ভাইয়া হাফ ইন্টু, আমরা জানি এখানে 1কে ধরে বিস্তার করতে হবে, হ্যাঁ। সো 1কে ধরে যদি বিস্তার করো তাহলে 1 বরাবর এই কলাম বাদ, 1 বরাবর এটা সারি বাদ, তাহলে এটার সাথে গুণ করবো, হ্যাঁ। তাহলে 8 × 16/3, সো গুণ করলে আসতেছে 128/3, তারপর মাইনাস নিচেরটার গুণ, হ্যাঁ। তো গুণ করো এখানে 4 × তোমার 8/3, সো গুণ করলে হচ্ছে তোমার আসতেছে 32/3। সো ভাইয়া দেখো এরপর হাফ ইন্টু, এখান থেকে যদি 3 লসাগুনো তাহলে পরে 128 - 32, তাহলে এ থাকতেছে হচ্ছে তোমার 96, হ্যাঁ। সো আমরা 96কে 2 দ্বারা ভাগ করবো, ভাগ করলে হচ্ছে 48, তাহলে 48/3, তাহলে 48কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 16, তাহলে 16 বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত ভাইয়া বলো, 16 বর্গ একক।
ঠিক আছে। সো এই ধরনের ম্যাথগুলো দিলে এখন এই নিয়মে কি করতে পারবো না, যদি এরকম বলতো সিডি রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করে, তাহলে দেখো এই যে সিডি রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটি উৎপন্ন, এটা হচ্ছে বড় ত্রিভুজটা, তার ক্ষেত্রফল যদি বের করতে বলে কীভাবে করবো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত 12, উচ্চতা কত 8, বুঝতে পারছি। সো বলো দেখো কত সহজ ম্যাথ না এগুলো, আশা করি এখন থেকে এগুলো পারবে তোমরা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম হচ্ছে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল এই সংক্রান্ত বিষয়টা নিয়ে। সো এখন হচ্ছে আমরা একটা নতুন টপিক আলোচনা করব, এখন হচ্ছে আমরা দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্তটা দেখব। সো দেখো আমরা তাহলে এই জিনিসটা একটু ভালো করে বুঝবো, এই রিলেটেড আমাদের বইয়ে অসংখ্য ম্যাথ আছে। সো আমরা তাহলে এখন আগে চেক করব যে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে কোন শর্তটা মেনে চলে। আচ্ছা, সো আমরা শুরুতেই দুইটা সরলরেখার সমীকরণ এঁকে ফেলি। একটা ধরবো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছে আমাদের 1 নং সরলরেখা। আরেকটা সরলরেখা মনে করো a2x প্লাস v2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা মনে করো ভাইয়া 2 নং সরলরেখা। ঠিক আছে, এখন এই দুইটা সরলরেখা পরস্পর যদি লম্ব হয় তাহলে দুইজনের মধ্যে কোন শর্তটা মেনটেন করে, কোন শর্তটা মেনে চলে, সেই জিনিসটা আমরা এখন বের করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে শুরুতেই আমরা 1 নং সরলরেখা, এই যে 1 নং সরলরেখাটা আমরা এখানে চিত্রের মধ্যে লিখে রাখতেছি। দেখো মনে করো এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এই যে ভাইয়া এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা। তো একটু ভালো করে বুঝো, এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা। ঠিক আছে, তো এই যে 1 নং সরলরেখাটা আমি যদি বলি 1 নং রেখার ডাল কত, তাহলে দেখো কীভাবে বের করবো, 1 নং রেখার ডাল, 1 নং রেখার ডাল, 1 নং সরলরেখার ডাল, সেটাকে ভাই আমরা লিখতেছি m1 দ্বারা। তো আমরা ঢাল কেমনে বের করতে পারি, কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট নিলে আমরা তার ঢাল পেয়ে যাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি এই দেখো 1 নং সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ উৎপন্ন করে না, সেই কোণটাকে মনে করো আমরা ধরে নিলাম থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে 1 নং রেখার ডাল কত হবে, m1 ইকুয়াল টু tan থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের ভাইয়া 1 নং রেখার ডাল, এই যে এটা হচ্ছে আমাদের 1 নং রেখার ডাল, এই যে এটা হচ্ছে আমাদের 1 নং রেখার ডাল। ঠিক আছে, এখন আসো তাহলে এইটুকু আমরা ক্লিয়ার। এবার আসো এখন আমরা 2 নং রেখাটা এখানে অঙ্কন করব। তাহলে 2 নং রেখাটা কীভাবে অঙ্কন করব, দেখো প্রথমত ভাইয়া বুঝো এই 1 নং 2 নং রেখা পরস্পর কি লম্ব, তাহলে যদি পরস্পর লম্ব হয় তাদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না। তাহলে আসলে আমরা 2 নং রেখাটা এখানে চিত্র আঁকি। ধরো আমাদের 2 নং রেখাটা মনে করো এই যে রেখাটা, ঠিক আছে, এই রেখাটা, তাহলে আমরা একটু সুন্দর করে এটাকে লিখতেছি। দেখো আমাদের এটা হচ্ছে ভাইয়া 2 নং, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমাদের 2 নং রেখাটা, ক্লিয়ার। সো এই হচ্ছে আমাদের 2 নং রেখা, ঠিক আছে। সো এবার আমাদের এই 2 নং রেখার ঢাল বের করবো। সো 2 নং রেখার ঢাল যদি বের করতে হয় এই 2 নং রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা আগে নির্ণয় করতে হবে না, তারপর তার কোণের ওই কোণটা যদি তুমি নির্ণয় করতে পারো ট্যান, এই পর আমি যদি ওই কোণটা বসাই দিই তাহলে আমি 2 নং রেখার ডাল পেয়ে যাবো। তো এখন আমাদের কাজ হচ্ছে 2 নং রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করা। তো কীভাবে করবো, দেখো ভাই আগে আমাকে এইটুকু এনশিওর করবো, যদি এই যে দেখো যদি এই 2 নং রেখা 1 নং রেখা পরস্পর লম্ব হয় তাহলে বলো তো ভাই এই কোণটুকুর কত, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি না, এইটুকু তোমরা আশা করি জানো, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, তারপর দেখো আমরা এখানে মনে করো এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা এখানে অঙ্কন করতেছি। মনে করো এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, ঠিক আছে, এই যে একটু নিচে যাবে, আচ্ছা সরি, আচ্ছা এখানে একটু দেখো ভাইয়া, একটু খেয়াল করবে এটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাই না। তাহলে আমাকে বলো ভাইয়া যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, দেখো এই রেখা পরস্পর কি, দেখো তো এক্স অক্ষের সমান্তরাল রেখা না, তাহলে এই দুটো যদি সমান্তরাল হয় এই যে এই রেখাটা তাদের কিসেবে কাজ করতেছে, ছেদক হিসেবে, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে বলো এই ছোট্ট কোণটাও কত হবে, থিটা হবে না, এই ছোট্ট কোণটা কত হবে, থিটা হবে। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে ভাইয়া বলো তো এই যে 2 নং রেখাটা এই এক্স অক্ষের যে সমান্তরাল রেখাটা অঙ্কন করলাম সেটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই পুরো কোণটা কত, এই পুরো কোণটা কত, তোমাকে যদি জিজ্ঞেস করি এই পুরো কোণটা কত, তাহলে এই পুরো কোণটা কত কেমনে বের করবে, দেখো তো এইটুকু কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর এটা কত থিটা, তাহলে টোটাল কোণটা কত দাঁড়ায় 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, বুঝতে পারছি। তাহলে 2 নং রেখাটা এক্স অক্ষের যে সমান্তরাল রেখা অঙ্কন করলাম তার সাথে কত কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি প্লাস থিটা। এখন দেখো ভাইয়া, এখন আমরা কি করব, এই যে রেখাটাকে আমরা এদিকে একটু বর্ধিত করবো। দেখো এই রেখাটাকে আমরা এদিকে একটু বর্ধিত করতেছি, দেখো একটু বোঝার চেষ্টা করে এটা, দেখো আমরা একটু এটা সুন্দর করে একটু অঙ্কন করে দেখো,
এই যে দেখো, ঠিক আছে। তাহলে এই যে 2 নং রেখাটা আমরা একটু পিছন দিকে বর্ধিত করলাম, হ্যাঁ। তাহলে এটা এক্স অক্ষকে দেখো তো এই পয়েন্টে গিয়ে ছেদ করছে না। তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া এই যে দেখো 2 নং রেখাটা, এই যে 2 নং রেখাটা আমরা 2 নং সরল রেখাকে যদি একটু বর্ধিত করি তাহলে সে এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 2 নং রেখাটা ঢাল নির্ণয় করো। সো 2 নং রেখাটার যদি ঢাল নির্ণয় করতে যাই তাহলে 2 নং রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো এই 2 নং সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ উৎপন্ন করে না। এখন আমরা বলতো ভাইয়া দেখো এইটা, দেখো এই রেখা পরস্পর কি সমান্তরাল, আর এর তাদের কি হিসেবে কাজ করতেছে, ছেদক। তাহলে আমরা কি বলতে পারি না, এই কোণ আর এই কোণ পরস্পর কি হবে, সমান হবে অনুরূপ কোণ অনুযায়ী। তাহলে এই কোণটা কত ভাইয়া বলো তো আমাকে একটু, 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এইটাও কোণটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি প্লাস থিটা। তাই আমরা 2 নং সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করলাম। সেটা কত আসছে ভাইয়া, 90 প্লাস থিটা। তাহলে এখন আমরা 2 নং রেখার ঢাল নির্ণয় করতে পারবো। সো দেখো ভাইয়া, তাহলে আমরা এখানে করি যে 2 নং রেখার ঢাল। আচ্ছা 2 নং রেখার ঢাল, তাহলে ভাই আমরা বলো 2 নং রেখার ঢালটাকে আমরা প্রকাশ করবো m2 দ্বারা। তাহলে আমরা কোনো একটা সরল রেখার ঢাল কেমনে বের করতে পারি, কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট নিলে আমরা তার ঢাল পাই। বলো এই 2 নং রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি প্লাস থিটা না। তাহলে ট্যানের পর আমরা এখানে বসাবো 90 ডিগ্রি প্লাস থিটা। এটি হচ্ছে আমাদের ভাইয়া 2 নং সরল রেখার ঢাল, তাই না। সো এখন আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, তো আমরা সবাই এটা জানি 90 ডিগ্রি বিজুর সমকোণ। সো বিজুর সমকোণ থাকলে ট্যান পরিবর্তন হয় কি হয়, কট। তাহলে কট এখানে কোণ হিসেবে আসে থিটা, ঠিক আছে। এখন ভাইয়া বলো এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, দ্বিতীয় চতুর্ভাগে না। দেখো 90 ডিগ্রির সাথে এক্সট্রা কিছু কোণ যোগ করতেছো, তাহলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে গেল। দ্বিতীয় চতুর্ভাগে ট্যানের মানটা কি হয়, নেগেটিভ হয়, এই জন্য সামনে একটা কি বসাবো, মাইনাস। সো দেখো ভাইয়া m2 = মাইনাস ট্যান কট থিটাকে ছেলে আমি লিখতে পারি না 1/tan থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাইয়া, এই যে এটা হচ্ছে আমাদের 2 নং রেখার ঢাল, ঠিক আছে। তাহলে দেখো আমরা যে দুইটা সরল রেখা পরস্পর লম্ব তাদের 1 নং রেখার ঢাল হচ্ছে m1 = tan থিটা, আর 2 নং রেখার ঢাল হচ্ছে -1/tan থিটা। সো কীভাবে আসলো সেই জিনিসটা তোমাকে এখানে এক্সপ্লেন করলাম। এখন আসো আমরা এই দুইটার ঢালটাকে একটু গুণ করে দেখি। তাহলে দুইটা সরল রেখার যে ঢাল সেটাকে আমরা একটু গুণ করি। তাহলে m1 এর মান কত, tan থিটা, তারপর ইন্টু, তারপর m2 এর মান কত, -1/tan থিটা। তাহলে ভাই দেখো আমরা এখন কি বলতে পারি, দেখো এই tan থিটা কাটা যায়, তাহলে m1 × m2 এটার মান কত আসে, -1। এই যে দুইটা সরল রেখা পরস্পর লম্ব হওয়ার শর্তটা আমরা পেয়ে গেলাম। এই যে এটাই হচ্ছে শর্ত, এটা হচ্ছে দুইটা সরল রেখা পরস্পর, দুইটি সরল রেখা পরস্পর লম্ব হওয়ার সত্য, সো এই জিনিসটা আমরা ফলো করব। তাহলে দুইটা সরল রেখা পরস্পর লম্ব কিনা এটা যদি তোমাকে প্রুভ করতে বলে তাহলে কীভাবে করবা, তুমি দুইটা সরল রেখার ঢাল বের করবা এবং সেই ডালের গুণফল যদি কত আসে, -1 আসে, তাহলে বলবা দুইটা সরল রেখা পরস্পর লম্ব। সো এখন এতক্ষণ মানে আমরা সামনে যেগুলো ম্যাথগুলো করব, যখনই আমাকে বলবে দুইটা সরল রেখা পরস্পর লম্ব, তাহলে আমাদের এইটা জিনিসটা মাথায় রাখা দরকার যে দুইটা সরল রেখা যদি পরস্পর লম্ব হয় তাদের ঢালের গুণফল কত হবে, -1। তার মানে আমি যদি একটা সরল রেখার ঢাল জানি তার লম্ব রেখার ঢালটা আমরা নির্ণয় করতে পারবো। কীরকম, যেহেতু দুইটা সরল রেখা পরস্পর লম্ব তাহলে তাদের ঢালের গুণফল কত হবে, -1। তাহলে আমি যদি একটা সরল রেখার ঢাল জানি, m1 জানি, তাহলে তার লম্ব রেখার ঢালটা আমরা বের করতে পারবো না এই সূত্রটা অ্যাপ্লাই করে, বুঝতে পারছি। সো যখনই দেখবা দুইটা সরল রেখা পরস্পর লম্ব এই সংক্রান্ত ম্যাথগুলো আসে, তাহলে তুমি মাথায় রাখবা এই দুইটা ডালের গুণফল অলওয়েজ কত হবে, -1। এটাই হচ্ছে দুইটা সরল রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। এই শর্তটা আমরা সামনে ম্যাথগুলোতে ইউজ করব। সো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, তাহলে আমরা যদি তোমাকে বলি ভাইয়া এখানে আমাকে একটু বলতে পারবা যে এখানে 1 নং রেখার ডালটা কত, m1 = আমরা, আচ্ছা আমরা এখানে লিখি 1 নং রেখার ডাল কেমনে বের করবো, -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x এর সহগ কত বলো, a1 ডিভাইড বাই, সরি একটু দেখো, x এর সহগ হচ্ছে a1 ডিভাইড বাই y এর সহগ, y এর সহগ হচ্ছে কত, v1। এবার যদি বলি ভাইয়া 2 নং রেখার ডালটা বের করে দাও, তাহলে কি লিখবা, -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x এর সহগ কত বলো তো, a2, নিচে y এর সহগ কত সেটা v2। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে আমরা ঢাল বের করতে পারি, তাই না। -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, এটার ডাল হচ্ছে কত, -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। এখন দেখো তো আমরা কি শিখছিলাম একটু আগে, যে দুইটা সরল রেখা যদি পরস্পর লম্ব হয় তাদের ঢালের গুণফল কত হবে, তাদের ঢালের গুণফল হবে -1। এখন বলো m1 এর মান কত বসাও এখানে, m1 এর মান হচ্ছে -a1/v1 ইন্টু
এটার মান হচ্ছে -a2/v2 ইকুয়াল টু -1, ঠিক আছে। দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে আমরা দুইটা ডালের গুণফল -1 জানি। এবার এই সরলরেখার ডাল দুটো বসালাম, বলো মাইনাস মাইনাসের প্লাস, তাহলে উপর হচ্ছে কি ভাই দেখো তো a1 a2, নিচে হচ্ছে v1 v2 ইকুয়াল টু কত -1। তাহলে ভাই এবার যদি আড়াআড়ি গুণ করো আমরা এরকম পাই a1 a2 ইকুয়াল টু -v1 v2, তাহলে এক পাশে নিয়ে আসো a1 a2 প্লাস v1 v2 ইকুয়াল টু 0। এটাও দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার সত্য, ঠিক আছে। সো দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার সত্য, এটাও ক্লিয়ার। তাহলে এই আমরা এই যে এটা একটা শর্ত পেলাম ভাইয়া, এই যে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার এটা একটা শর্ত, আর একটা হচ্ছে এটা, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা। তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে তাহলে শর্ত হচ্ছে কোনটা, দুইজনের ঢালের গুণফল কত হবে -1, আর দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, দেখো তো এখানে a1 a2 কি x এর সহগ না, v1 v2 কি y এর সহগ না, তাহলে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে x এর সহগের গুণফল, দেখো x এর সহগের গুণফল এবং y এর সহগের গুণফল, এই দুইটা গুণফলের যোগফল কত হবে, 0 হবে, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবা, দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে x এর সহগের গুণফল এবং y এর সহগের গুণফল, এই দুইটা গুণফলের যোগফল সবসময় কত হবে, 0 হবে। এই শর্তটা মানলে আমরা বলবো ওই দুটো সরলরেখা পরস্পর লম্ব। তাহলে সমান্তরাল এবং লম্ব রেখার শর্তগুলো আশা করি বুঝতে পারছো। সমান্তরাল শর্ত কি ছিল, দুইজনের ডাল সমান হবে এবং x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান হবে। আর লম্ব রেখার শর্ত হচ্ছে কি, দুইজনের ঢালের গুণফল -1 হবে এবং x এর সহগের গুণফল এবং y এর সহগের গুণফল, এই দুইটা গুণফলের সমষ্টি 0 হবে, ঠিক আছে না। সো এই জিনিসটা তুমি একটু মাথায় রাখো, এরপর হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথগুলো সমাধান করবো, ঠিক আছে। সো দেখো এরপর হচ্ছে লক্ষ্য করো, এটা দেখো সিকে রোডে আসছে 21-22, কি বলছে দেখো, যদি এ রেখা এর সরলরেখা পরস্পর কি হয়, লম্ব হয়, এর মান কত। আচ্ছা, তো আমাদেরকে দেখো এখানে একটা সরলরেখা দিছে ভাইয়া, এই যে এখানে একটা সরলরেখা দিছে, তারপর এখানে একটা সরলরেখা দিছে, ঠিক আছে। এই যে এখানে একটা সরলরেখা দিছে, এখানে একটা সরলরেখা দিছে, এই দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় আমাদেরকে বলছে পরস্পর লম্ব হয়, এখানে সরি এখানে একটা ক হবে, এখানে একটু ভুল হয়েছে, এখানে ক এর মান কত, এখানে ক এর মান কত। তাহলে কীভাবে করবো দেখো, আমরা এটা সরলরেখা একটু কি 3x - 4y + 7 = 0, তো বলো এই সরলরেখার ডাল কত আমরা বের করতে পারবো, m1 = -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তাহলে বলো -x এর সহগ কত 3 ডিভাইড বাই y এর সহগ কত -4, তাহলে মাইনাস এর কাটা যাবে না, তাহলে m1 এর মান কত ভাইয়া 3/4। আচ্ছা, এবার আসো 2 নং সরলরেখাটা কত, 2x + ky + 5 = 0, বলো এটার ডাল কত, কেমনে বের করবা, -x এর সহগ টু ডিভাইড বাই y এর সহগ, সেটা কত k। এবার আমাদের কে এর মান বের করতে বলছে, যেহেতু দুটো সরলরেখা পরস্পর লম্ব বলছে, তাহলে আমরা শর্ত মতে কি দিব বলবো, শর্ত মতে দুইজনের ঢালের গুণফল কত হবে, -1, দুইজনের ঢালের গুণফল কত হবে, -1, তাহলে বলে m1 এর মান কত 3/4 ইন্টু m2 এর মান কত -2/k = -1, ঠিক আছে। এবার দুই পাশ থেকে মাইনাস বাদ দাও, এবার এখানে যদি কাটাকাটি করো, এখানে থাকবে হচ্ছে তোমার 2, তাহলে উপরে দেখো, উপরে হচ্ছে তোমার 3, নিচে হচ্ছে 2k = 1, আটারি গুণ করলে বলো 2k = কত 3, সুতরাং k = কত 3/2, তাহলে k এর মান কত 3/2, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো। তাহলে যখনই দেখবা দুইটা সরলরেখা পরস্পর লম্ব, এই শর্ত দিয়ে কোনো একটা ম্যাথ দিছে, তাহলে তুমি কি করবা, দুইটা সরলরেখার ঢাল বের করবা, শর্ত মতে দুজনের ঢালের গুণফল কত -1, এই শর্ত ধরে যে অজানা রাশির মান সেটা নির্ণয় করবা। এগুলো কিন্তু অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, এমসিকিউতে আসে, ঠিক আছে। সো এখন থেকে আশা করি পারবা, ওকে। এখন আসো, এখন আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করো ভাইয়া, এখন একটু লক্ষ্য করো, আমরা এই জিনিসটা একটু দেখো, ওকে, এটা একটু লক্ষ্য করো। এখন আমরা যে জিনিসটা শিখবো, দেখো লিখে রাখো, এখন আমরা শিখতে চাচ্ছি, দেখো কোনো সরল রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয়, লম্ব রেখার সমীকরণ নির্ণয়, ঠিক আছে। এটা ভালো করে একটু বুঝো, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে কোনো একটা সরল রেখা দিবে, দিয়ে বলবে ওই সরল রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। সো কীভাবে করো সেটা একটু তোমাদের বুঝাই। মনে করো ভাই আমাদেরকে একটা সরল রেখা আছে, সেই সরল রেখাটা মনে করো কি ax + by + c = 0, এটা হচ্ছে আমাদের 1 নং রেখা। তাহলে আমাদের এখন
এই 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই যে সরলরেখাটা দেখতেছো না, তার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করবো। সো কীভাবে করবো? প্রথমে আমরা কি করবো, 1 নং রেখার ডাল, 1 নং রেখার ডাল বের করবো। বলো ভাইয়া এই 1 নং রেখার ডাল কত? সেই ডালটাকে আমরা M1 ধরবো, তাহলে M1 = -x এর সহগ, x এর সহগ হচ্ছে a ডিভাইড বাই y এর সহগ, y এর সহগ হচ্ছে কত p। এটা হচ্ছে আমাদের 1 নং রেখার ডাল। কেমন? এটা হচ্ছে আমাদের 1 নং রেখার ডাল। এবার আমাদেরকে এই 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে বলতেছে, ঠিক আছে? সো আমরা ধরে নিব যে 1 নং, মনে করি এখানে লিখবো মনে করি 1 নং রেখার, 1 নং রেখার লম্ব রেখার ডাল, যে 1 নং রেখার লম্ব রেখার ডাল, সেটাকে আমরা ধরে নিচ্ছি M2। তাহলে আমাদেরকে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা 1 নং রেখার ডাল বের করলাম, M1 = -a/b, আর 1 নং রেখার লম্ব রেখার ডাল, অর্থাৎ আমাদের যে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে তার ডাল আমরা কত ধরে নিচ্ছি? M2। এখন ভাই দেখো, দুইটা রেখা যেহেতু পরস্পর লম্ব, দেখো এই 1 নং 2 নং রেখা, অর্থাৎ 1 নং এবং আমাদের যে নির্ণয় রেখাটা সেটা কি? এই 1 নং রেখার লম্ব রেখা না, তাহলে তারা পরস্পর কি লম্ব। সো তারা যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমরা একটা কথা কি লিখতে পারি? প্রশ্ন মতে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল কত হবে? -1। তাহলে M1 M2 = কত লিখতে পারি? -1। এবার বলো M1 এর মান কত? -a/v × M2 = -1। সো এখন দেখো দুই পাশ থেকে তোমার মাইনাস মাইনাস বাদ যায়, a/v যদি পাশে চলে যায় তাহলে v/a, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ভাই আমাদের লম্ব রেখার, এই যে আমাদের নির্ণয় যে লম্ব রেখা, 1 নং রেখার যে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে, সেই লম্ব রেখার ঢাল হচ্ছে কত ভাইয়া? v/a। বুঝতে পারছি? এখন দেখো, কোনো একটা সরল রেখার যদি ঢাল জানো, তাহলে নির্ণয় সরল রেখার সমীকরণটা কীভাবে নির্ণয় করবে? দেখো, নির্ণয়ে লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, তো দেখো, কোনো সরল রেখার শুধুমাত্র যদি ঢাল জানা থাকে, তাহলে তার সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হয় y = mx + c, এই সূত্রটা দিয়ে, শুধু ঢাল জানা থাকলে। আর যদি ঢাল এবং একটা বিন্দু জানা থাকে, সেক্ষেত্রে তোমরা ফর্মুলাটা জানো, বাট এখানে তো আমরা শুধুমাত্র ঢাল জানি। তো শুধুমাত্র কোনো সরলরেখার ঢাল জানলে তার সরলরেখার সমীকরণ বের করতে হয় y = mx + c। এখন নির্ণয় লম্ব রেখার সমীকরণ, তাহলে নির্ণয় লম্ব রেখার ঢালটা কত? M2 না? তাহলে এখানে আমরা m এর জায়গায় M2 বসে দিব। বুঝতে পারছো? তাহলে y = ভাইয়া বলো M2 এর মান কত? বলো তো ভাইয়া b/a × x + c। তাহলে এখন এখান থেকে ভাই আমরা এটা যদি লসাগু নিই, তাহলে কি থাকতেছে উপরে? এখানে vx আর এখানে থাকতেছে ac, আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করলে থাকতেছে ভাইয়া vx + ac = ay। তাহলে এক পাশে নিয়ে আসো vx, দেখো, আচ্ছা এক পাশে নিয়ে আসি আমরা, দেখো vx ay পাশে আসলে -ay + ac = 0, ঠিক আছে না ভাইয়া? এখন দেখো, তাহলে নির্ণয় লম্ব রেখার সমীকরণ বের হয়ে গেল, তাই না? এখন ভাইয়া বলো তো, এই ac গুলো কি ছিল? লক্ষ্য করো তো, এটা হচ্ছে কি x এর সহগ না, আর c টা কি ছিল? ধ্রুবক পদ। তাহলে বলো x এর সহগ এটাও একটা কনস্ট্যান্ট মান, ধ্রুবক পদ এটাও একটা কি মান? কনস্ট্যান্ট মান। তাহলে দেখো, দুইটা কনস্ট্যান্টের গুণফল একটা কি হবে? কনস্ট্যান্ট হবে না? তাহলে এই যে দেখো, আমরা যে a এবং c দুইটা হচ্ছে ধ্রুবক, সো দুইটা ধ্রুবকের গুণফলও কি হবে? ধ্রুবক হবে। তাহলে এই দুইটা ধ্রুবকের গুণফল যে আমরা একটা ধ্রুবক পাবো, সেই ধ্রুবকটাকে আমি রিপ্লেস করবো কে দ্বারা। তাহলে এখন আমি যদি বলি নির্ণয় সরলরেখার সমীকরণটা কী হবে, তাহলে কি লিখবা? bx - ay, এই যে দুইটা ধ্রুবকের গুণফল, এটাও যে একটা ধ্রুবক, সেই একটা গুণফলকে আমি প্রকাশ করলাম কে দ্বারা? = 0। এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় লম্ব রেখার সমীকরণ। বলো, এটা ভাইয়া কোন রেখার লম্ব রেখার সমীকরণ? এটা হচ্ছে ভাইয়া 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? সো কীভাবে আসলে সেটা বুঝাইলাম। এবার আসো শর্টকাটে দেখাই, তুমি কীভাবে দেখা মাত্রই কোনো একটা সরলরেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে পারো, দেখা মাত্রই। সো দেখো, এই দুইটার সাথে এই যে দেখো, আমি এই জিনিসটা তোমাকে দেখো, এটা একটা আর এটা একটা, দেখো সরি, দেখো ভাইয়া, এই যে এইটার সাথে এই 1 নং এবং 2 নং, এই দুইটা একটু কম্পেয়ার করো। এটা আমরা ধরে নিচ্ছি 2 নং, এই দুইটা কম্পেয়ার করো। 1 নং রেখার লম্ব রেখাইটা তো এটা, তাই না? 1 নং রেখার লম্ব রেখাইটা এটা, তাই না? তাহলে দুইটার মধ্যে একটু কম্পেয়ার করো। কি কম্পেয়ারটা লক্ষ্য করো তো একটু ভাইয়া। আমি যদি তোমাকে এখানে বলি, এখানে একটা জিনিস খেয়াল করছো, x এবং y এর সাথে যারা ছিল তারা নিজেরা এক্সচেঞ্জ করেছে না? দেখো তো, এই যে দেখো x এরটা, দেখো x এর সহগ a, সেই a টা কার কাছে গেছে? দেখো তো
ওয়াই এর স্থলে গেছে না, এই দেখো এক্স এর সাথে সেটা কার স্থলে গেছে বলো, ওয়াই এর কাছে। দেখো এক্স এর সাথে যেটা ছিল সেটা গেছে ওয়াই এর সাথে, দেখো ওয়াই এর সাথে, দেখো এক্স এর সাথে কত ছিল এ, সেটা দেখো তো কার সাথে গেছে এখন, ওয়াই এর সাথে। আর ওয়াই এর সাথে যেটা আছে, দেখো ওয়াই এর সাথে যেটা আছে সেটা কার কাছে গেছে, এক্স এর কাছে না। দেখো ওয়াই এর সাথে কি ছিল লক্ষ্য করে, এখানে ওয়াই এর সাথে ছিল বি, সেই বিটা দেখো তো এই লম্ব রেখার সমীকরণ এসে কার সাথে আসছে, এক্স এর সাথে। আর মাঝখানে দেখো তো ভাই এখানে মাঝখানে কি চিহ্ন ছিল, প্লাস, সেই মাঝখানে প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে কত হয়েছে, মাইনাস হয়েছে না। এই যে দেখো চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে। আর এখানে যে ধ্রুবক পদ ছিল আগে কত সি, এখন দেখো তো এই ধ্রুবক পদটা সিটা পরিবর্তন হয়ে কত হয়ে গেল, কে হয়ে গেল না। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি কি, তাহলে এখন দেখো তোমাকে আমি এক্সাম্পল দিয়ে একটা বুঝাই। মনে করো তোমাকে বললো 2x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0 সরল রেখার লম্ব রেখার সমীকরণ, সরল রেখার লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে। সো এখন শর্টকাটে দেখাবো, ঠিক আছে। সো কীভাবে আসলে জিনিসটা বুঝতে পারছো, যে কীভাবে আসলে জিনিসটা বুঝতে পারছো, তাহলে দেখো এই 1 নং রেখার লম্ব রেখা হচ্ছে এটা, তাহলে 1 নং রেখার লম্ব রেখার মধ্যে দেখো তো পরিবর্তনটা কী হয়েছে, 1 নং রেখায় যে এক্স আর ওয়াই এর সাথে যারা ছিল তারা নিজেরা এক্সচেঞ্জ করছে, এক্স এর সাথে যেটা ছিল সেটা গেছে লম্ব রেখার মধ্যে ওয়াই এর কাছে, আর ওয়াই এর সাথে যেটা ছিল সেটা গেছে এক্স এর কাছে। তাহলে এক্স আর ওয়াই এর সাথে যারা ছিল তারা এক্সচেঞ্জ হয়েছে। 2 নম্বর হচ্ছে চিহ্নের পরিবর্তন হবে, মাঝখানে প্লাস ছিল দেখো হয়ে গেছে কি মাইনাস, আর যদি মাইনাস থাকতো প্লাস হইতো, তাহলে 2 নম্বর হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে। আর শেষ 3 নাম্বারটা হচ্ছে এখানে যে ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবকটাও পরিবর্তন হবে, সেই ধ্রুবকটা তুলে দিয়ে ওইখানে স্থলে আমরা কি দিতে হবে কে। তাহলে কয়টা জিনিস মনে রাখবা, 3টা। কোনো একটা সরল রেখা দেওয়া থাকলে তার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বললে কয়টা জিনিস মাথায় রাখবা ভাইয়া, 3টা। একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর সবগুলো এক্সচেঞ্জ হবে, 2 নাম্বার মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, 3 নাম্বার ধ্রুবক পরিবর্তন হবে, বুঝতে পারছো। আর সমান্তরালের ক্ষেত্রে দুইটা হচ্ছে কি এক্স আর ওয়াই এর সহগের কোনো পরিবর্তন হবে না, এটা যেরকম আছে হুবহু বসে যাবে, শুধু ধ্রুবকের পরিবর্তন হবে, বুঝতে পারছি। এখন দেখো এটার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে কীভাবে করবে, দেখো এক্স ওয়াই এর সাথে কত আছে 4, সেই 4টা যাবে এক্স এর কাছে, তাহলে কত হবে এখানে 4x, আর মাঝখানে প্লাস চিহ্ন সেটা পরিবর্তন হবে মাইনাস, আর এক্স এরটা যাবে ওয়াই এর কাছে, তাহলে ওয়াই এর কাছে গিয়ে কত হবে 2y, আর মাঝখানে যে ধ্রুবকটা হোক না কেন ওটা তুলে দিয়ে কত দিয়ে দিব প্লাস কে ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের একটা সরল রেখার লম্ব রেখার সমীকরণ, বুঝতে পারছি। এখন যদি তোমাকে এরকম বলি, লক্ষ্য করো ভাইয়া, এখন যদি তোমাকে বলি, দেখো তোমাকে যদি বলি 3x মাইনাস 5y মাইনাস 8 ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, তাহলে কি করবা, কীভাবে করবা, দেখো এটার লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে। কীভাবে করবা ভাই বলছিলাম না, লম্ব রেখার কোনো একটা সরল রেখার যখন লম্ব রেখার সমীকরণ বের করতে দিবে তখন এক্স আর ওয়াই, এই যে এক্স আর ওয়াই এর সাথে যারা থাকে তাদেরকে এক্সচেঞ্জ করবা, তাহলে এক্স এরটা যাবে ওয়াই এর কাছে আর ওয়াই এরটা যাবে এক্স এর কাছে, এইটুকু এক্সচেঞ্জ করবা। তাহলে এক্সচেঞ্জ করো আমার সাথে বলো, এখানে যে এক্সচেঞ্জ করো, তাহলে ওয়াই এরটা এক্স এর সাথে আসলো 5x, 2 নম্বর বলছিলাম ভাইয়া মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস আছে না, তাহলে মাইনাস থাকলে কি হবে প্লাস, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে হয়তো মাইনাস। এবার এক্স এরটা যাবে ওয়াই এর কাছে, তাহলে এক্স এরটা ওয়াই এর কাছে পাঠিয়ে দিলে কত 3y। 3 নাম্বার কি, যে ধ্রুবক থাকুক না কেন ওটার পরিবর্তে কত দিবা প্লাস কে ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে না। তাহলে কোনো একটা সরল রেখা দিলে এখন থেকে আমি তার লম্ব রেখার সমীকরণও তৈরি করতে পারবো, সমান্তরাল রেখার সমীকরণও তৈরি করতে পারবো। সমান্তরাল রেখার ক্ষেত্রে কয়টা পয়েন্ট মনে রাখবো, 2টা। সমান্তরাল রেখার ক্ষেত্রে কোনো একটা সরল রেখা দিয়ে যদি বলে তার সমান্তরাল রেখা কী হবে, তাহলে ওইটার এক্স ওয়াই এর যে রাশিটুকু আছে, যে পথটুকু আছে ওটা হুবহু বসাই দিবা, শুধু ধ্রুবকটা পরিবর্তন করবা। আর লম্ব রেখার ক্ষেত্রে 3টা, এক্স আর ওয়াই এর সাথে যারা থাকে তাদের মধ্যে মানে এক্সচেঞ্জ হবে, স্থানান্তর হবে। 2 নাম্বার মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে। 3 নাম্বার ধ্রুবক থাকলে ওটা তুলে দিয়ে ওটার স্থলে কি বসাইতে হবে প্লাসকে। এই জিনিসটা তুমি যদি বুঝে যাও লম্ব রেখা সংক্রান্ত প্রত্যেকটা ম্যাথ তোমার কাছে সহজ লাগবে, ঠিক আছে। তো দেখো তাহলে আমি তোমাদেরকে তোমাকে আমি এক্সাম্পল দিতে পারি। মনে করে বা তোমাকে দেখো যদি বলি ভাইয়া একটু খেয়াল করো, আমাদের মনে করো বলো আছে 5x মাইনাস 9y মাইনাস 14 ইকুয়াল টু 0 1 নং রেখা। তাহলে আমি যদি বলি 1 নং রেখার, ভালো করে বুঝো, 1 নং রেখার সমান্তরাল রেখা, 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে ভাইয়া কি বলছিলাম, ভাইয়া বলছি
এইটুকুর কোনো পরিবর্তন হবে না। সমান্তরাল রেখার ক্ষেত্রে সরলরেখার এইটুকুর কোনো পরিবর্তন হবে না, এটা যেটা আছে হুবহু কপি পেস্ট। তাহলে কত হবে এখানে 5x মাইনাস 9y, এটা শুধুমাত্র সমান্তরাল রেখার ক্ষেত্রে, ঠিক আছে? এটা হুবহু বসাই দিবা। তারপর ধ্রুবক যেটাই থাকুক না কেন ওইটার তুলে প্লাস কে দিবা, প্লাস কে ইকুয়াল টু 0। এবার এই ক্যাটা বের করার জন্য আমাদেরকে কন্ডিশন বলে দিবে, ঠিক আছে? এরপর দেখো 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে কি বলছিলাম ভাইয়া? তিনটা। এক্স ওয়াই এর সাথে যারা থাকে তারা নিজেরা এক্সচেঞ্জ হবে। তাহলে আসো এক্স এরটা ওয়াই এর কাছে পাঠাবো, ওয়াই এরটা এক্স এর কাছে পাঠাবো। তাহলে ওয়াই এরটা এক্স এর কাছে পাঠাইলে কত হবে 9x, আর এক্স এরটা ওয়াই এর কাছে পাঠাইলে হবে 5y। এটা গেল, মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, এখানে চিহ্ন কি আছে মাইনাস, তাহলে এখানে প্লাস হবে। তারপর এক্স এরটা ওয়াই এর কাছে পাঠাও, তাহলে 5y, তারপর ধ্রুবকটা তুলে দিয়ে ওটার স্থলে কি দিব প্লাস কে ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? সো তোমাকে এবার আমি কয়েকটা জিনিস দিচ্ছি, তুমি এটা চেক করবা বাসায়। 6x প্লাস 11y মাইনাস ধরো প্লাস 9 ইকুয়াল টু 0। আমি যদি বলি এটা লম্ব রেখা, এটার লম্ব কী হবে? এটার লম্ব রেখা কী হবে? পারবা না? এক্সচেঞ্জ করো, 11x ওয়াই এরটা এক্সের কাছে যাবে, এক্স এরটা ওয়াই এর কাছে যাবে, চিহ্ন পরিবর্তন, প্লাস আছে না, হবে মাইনাস, আর এক্স এরটা ওয়াই এর কাছে পাঠাইলে হবে 6y, আর ধ্রুবকটা তুলে দিয়ে এটার স্থলে প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এখন থেকে আমরা তাহলে সমান্তরাল রেখার শর্ত, সমান্তরাল রেখার সমীকরণ, লম্ব রেখার শর্ত, লম্ব রেখার সমীকরণ এটুকু বুঝতে পারলাম। সো চলো এখন আমরা কিছু ম্যাথ দেখি। সো দেখো প্রথম ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, দেখো খুবই সহজ ম্যাথ। এইরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা যা দেখো তো 4, -3 বিন্দু দিয়ে যায় এবং এবং এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব। তার মানে আমাদেরকে এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে যেটা প্রদত্ত সরল রেখার উপর লম্ব, মানে প্রদত্ত সরল রেখার লম্ব রেখা, এবং আমাদের এই লম্ব রেখাটা 4, -3 বিন্দু দিয়ে যায়। সো কীভাবে করবা? প্রথমে দেওয়া আছে, বলো তো কত দেওয়া আছে এখানে, দেওয়া আছে, লিখবা 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রদত্ত রেখা। এবার আসো আমাদেরকে এবার যে সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে বলতেছে সেটা হচ্ছে এই 1 নং রেখার উপর কি লম্ব, 1 নং রেখার উপর লম্ব। তার মানে 1 নং রেখার উপর যদি লম্ব হয়, তাহলে আমি যদি আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে যাই, তাহলে প্রদত্ত সরল রেখার লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করব, সেটাই তোমাদের নির্ণয় সরল রেখা, তাই না? যেহেতু আমাদের নির্ণয় রেখাটা এটার উপর কি বলছে, লম্ব বলছে। তার আমরা লিখি 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, তাহলে এটা কত আসে দেখি। তাহলে বলো এইটার লম্ব রেখার সমীকরণকে আমরা তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। এক্স আর এক্স এবং ওয়াই এর সাথে যারা আছে তাদের মধ্যে স্থানান্তর করো, তাহলে এটা কত হবে 11x, মাঝখানে প্লাস থাকলে হবে মাইনাস 2y, ধ্রুবকটা তুলে দিয়ে এখানে তাহলে প্লাস কে দিব, কে ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ। এবার আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণের মধ্যে অজানা রাশি হচ্ছে কত, কে। সেই কেটা বের করবো কেমনে? আমাদের এই 2 নং রেখাটি এই বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা কি বলবো 2 নং রেখাটি কত বিন্দুগামী, 4, -3 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে উক্ত রেখাকে আমরা কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। তাহলে সিদ্ধ করলে বলো এক্স এর জায়গায় বসবে কত 4, মাইনাস ওয়াই এর জায়গায় বসবে -3, তারপর প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো 4 11 হচ্ছে 44, মাইনাস হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 3 2 6, প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখানে 50, তার মানে কের মান পাচ্ছি আমরা -50। সো নির্ণয় সরল রেখার সমীকরণ কত 11x মাইনাস 2y, কের জায়গায় কত হবে -15 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? সো এই ধরনের ম্যাথগুলো এখন থেকে কি পারবো না। সো তোমাদের বইয়ে এরকম না হয় 5-6টা ম্যাথ আছে। সো এগুলো হচ্ছে তোমাদের উপর দায়িত্ব দিলাম, তোমরা অবশ্যই এগুলো নিজেরা সমাধান করবা, বুঝতে পারছো? তো চলো এরপরে ম্যাথটা আমরা দেখি। দেখো কি বলা হচ্ছে, এটাও দেখো অনেকবার বোর্ড আসছে। কি বলা হচ্ছে দেখো, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই প্রদত্ত রেখার উপর লম্ব, এবং প্রদত্ত রেখা যে বিন্দুতে, দেখো এখানে প্রদত্ত রেখা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে আমাদের নির্ণয় সরল রেখাটা ওই বিন্দু দিয়ে যায়। তাহলে আগের বার আমাদের সরাসরি বিন্দুটা দেওয়া ছিল, বাট এখন সরাসরি বিন্দুটা দেওয়া নেই। বিন্দুটা না দিয়ে কি বলবো,
প্রদত্ত সরলরেখাটা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে আমাদের নির্ণয় সরলরেখাটা ওই বিন্দু দিয়ে যায়। সো দেখো খুবই সহজ, আমরা তাহলে প্রদত্ত সরলরেখা সমীকরণটা লিখে নিই, এক্স বাই এ তারপর কত মাইনাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সরলরেখা। এবার আমাদের যে সরলরেখাটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা প্রদত্ত রেখার উপর কি লম্ব না, তাহলে আমরা নির্ণয় সরলরেখার সমীকরণটা তৈরি করতে পারবো। তাহলে আমাদের প্রদত্ত সরলরেখাটা হচ্ছে কি 1 নং রেখার উপর লম্ব। তাহলে আমরা লিখে ফেলি 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে এটার লম্ব রেখার সমীকরণটা কি বলতে পারবো? আচ্ছা বলো, কোন একটা সরল রেখার লম্ব রেখার সমীকরণ পারবো না? বললাম ভাইয়া, বলছিলাম এক্স এবং ওয়াই এর সহগগুলো এক্সচেঞ্জ করবা। তাহলে বলো এখানে ওয়াই এর সহগ কত 1/b, সেটা এক্স এর কাছে যাবে। তাহলে এখানে কি হবে এক্স বাই ভি, আর এক্স এর সাথে যে 1/a ছিল সেটা ওয়াই এর সাথে যাবে, মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে মাঝখানে ছিল মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, আর এক্স এর সাথে যেটা সেটা যাবে ওয়াই এর কাছে, তাহলে ওয়াই বাই এ। তারপর ভাইয়া বলছিলাম না ধ্রুবকটা যা থাকুক ওইটা তুলে দিয়ে এটার স্থলে কত দিবা কে। এইটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখাটা। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখাটা। ভাইয়া দেখতেছি কি এবার আমাদের নির্ণয় সরলরেখাটার মধ্যে অজানা রাশি হচ্ছে কার মান? এ কে এর মান। দেখো এ কে এর মানটা আমরা জানি না, তাহলে এ কে এর মানটা আমরা বের করব। কিভাবে করব? আমাদের 2 নং রেখাটি হচ্ছে একটা বিন্দু দিয়ে যায়, বাট আগের ম্যাথে আমাদেরকে বিন্দুটা দেওয়া ছিল, এখন কিন্তু বিন্দুটা দেওয়া নেই। সো বিন্দুটা আমরা বের করব। কিভাবে করব দেখো, লক্ষ্য করো 1 নং রেখাটি, দেখো 1 নং রেখাটি যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে লক্ষ্য করো বিন্দুটা কেমন বের করবো? 1 নং রেখাটি, দেখো 1 নং রেখাটি যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দু দিয়ে আমাদের নির্ণয় সরলরেখাটা যায়। তাহলে ওই ছেদকৃত বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে চাচ্ছি। কিভাবে করব? 1 নং রেখাটি যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুর খুঁটি 0। কেন বলো তো ভাইয়া, মনে আছে? এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুর খুঁটির মান কত? 0 না? তাহলে ওয়াই এর মান কত? 0। এবার আমি ওয়াই এর মান জানি, এবার ভুজের মানটা বের করতে পারবো না। কিভাবে করব? আমাদের এই 1 নং সরল রেখাটি, 1 নং রেখাটি যেহেতু আমাদেরকে এই এক্স অক্ষের উপর উস্থ কোনো বিন্দুতে ছেদ করছে, তাহলে ডেফিনেটলি ওই বিন্দুটা আমাদের প্রদত্ত রেখার উপর অবস্থান করে। তাহলে আমরা ওই বিন্দুটা দিয়ে প্রদত্ত সরলরেখায় কী করতে পারবো? সিদ্ধ করতে পারবো। তাহলে দেখো 1 নং রেখাটি যে সকল বিন্দুতে এক্স অক্ষকে কী করে ছেদ করে ওই সকল বিন্দুর খুঁটি কত? 0। তাহলে ওই সকল বিন্দুর যদি তুমি খুঁটির মান জানো, বুঝের মান বের করতে পারবো না। কীভাবে? এই ওয়াই এর মানটা প্রদত্ত সরলরেখার মধ্যে বসালে এক্স এর মান পাবা। আর যদি প্রশ্ন ভাইয়া এরকম বলতো যে 1 নং রেখাটি যে সকল বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে ভাই বলো ওয়াই অক্ষকে ছেদ করলে ওয়াই অক্ষের উপর অবস্থিত যদি বিন্দু হয় তাহলে কিসের মান 0? ভুজের মান 0। তখন ভুজের মান 0 হইতো, সেই ভুজের মান প্রদত্ত সরলরেখার সমীকরণে বসালে ওয়াই এর মান পাইতাম। বুঝতে পারছি? তাহলে এক্স অক্ষকে ছেদ করুক, ওয়াই অক্ষকে ছেদ করুক, আমরা আশা করি ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এবার আসুন, তাহলে ওয়াই এর মান আমরা এই 1 নং সমীকরণে বসাবো। তাহলে বলো, তাহলে নির্ণয় আমরা ওয়াই এর মান যদি 1 নং সমীকরণে বসাই, দেখো তো এক্স বাই এ মাইনাস ওয়াই এর মান কত? 0, 0/v ইকুয়াল টু 1, তাই না? তো এখানে ভাইয়া দেখতেছি এক্স বাই এ ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু কত? এ। তাহলে বলো যে সকল বিন্দুতে প্রদত্ত সরলরেখাটি এক্স অক্ষকে কি করে ছেদ করে ওই সকল বিন্দুর ভুজের মান কত? এ। তাহলে ভুজের মান যদি এ হয়, খুঁটির মান কত হবে? 0 হবে। সুতরাং নির্ণয় ছেদবিন্দু হচ্ছে কত? 1,0। ঠিক আছে? এবার দেখো এই প্রদত্ত রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু দিয়ে যায়, বলো তো 1 নং সরলরেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে বলো তো? 1,0 বিন্দুতে ছেদ করে। এবার 1,0 বিন্দু দিয়ে আমাদের নির্ণয় সরলরেখাটা যায়। তাহলে আমরা কি করব? আমরা লিখব 2 নং রেখাটি 1,0 বিন্দুগামী। তাহলে 1,0 বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দু দিয়ে আমাদের রেখাটা কি করতে পারবো? সিদ্ধ করতে পারবো। তাহলে এক্স এর জায়গায় বসবে কত? এ। তাহলে এ বাই ভি প্লাস ওয়াই এর জায়গায় বসবে 0, 0/a ইকুয়াল টু কে। তাহলে ভাই আমরা এখান থেকে কে এর মান কত পাচ্ছি? কে এর মান পাচ্ছি এ বাই বি। কে এর মান কত পাচ্ছি? এ বাই বি। এখন সেই কে এর মানটা আমরা এখানে বসাবো। দেখো আমাদের নির্ণয় সরলরেখা কি আসে? এক্স বাই ভি প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু কে। কে এর মান কত? এ বাই বি। ঠিক আছে? তো একটু লসাগু নিলে, যদি এ বি লসাগু নাও, তাহলে দেখো বি বি কাটা, এখানে এ এক্স
প্লাস এ কাটা বি ওয়াই, আর এখানে থাকবে এ বাই বি। সো দেখো দুই পাশ থেকে বি কাটা যায়, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই, বি কাটা গিয়ে এ গুণ করলে এ স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার। আর যদি প্রশ্ন বলতো ওয়াই অক্ষকে ছেদ করে, তখন এখানে বুঝের মানটা শূন্য হইতো, সেই বুঝের মানটা প্রদত্ত সমীকরণে বসালে এক্সের মানটা পাইতাম। ঠিক আছে? সো এই ধরনের ম্যাথগুলো যেরকমই পরীক্ষায় আসুক অবশ্যই তুমি পারবা। ঠিক আছে ভাইয়া? ওকে, পরেরটা দেখি। দেখো কি বলা হচ্ছে, এই দেখো দুইটা রেখার ছেদবিন্দুগামী ও এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো দেখো আমাদেরকে কি বলতেছে লক্ষ্য করো, আমাদেরকে এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে যেটা এই দুইটা রেখার কি বিন্দু দিয়ে দেয়, ছেদবিন্দু দিয়ে যায়, এবং আরেকটা যে রেখা দেওয়া আছে সেই রেখার উপর লম্ব, এই দুইটা শর্ত ধরে আমাদেরকে নির্ণয় সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে বলতেছে। আচ্ছা, তো আমরা প্রথমে দিন লিখে নিই, দেওয়া আছে এই যে কোন আমাদের নির্ণয় রেখাটা কোন রেখার উপর লম্ব, এটা না, এটা সমীকরণ লিখে ফেলি। 4x প্লাস 3y, 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা মনে করো ধরো 1 নং রেখা। কেমন? তো আমরা কি লিখতে পারি, আমাদের নির্ণয় সরল রেখাটা 1 নং রেখার উপর কি লম্ব, তাহলে আমরা নির্ণয় সরল রেখার সমীকরণ তৈরি করতে পারবো। 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে ভাই বলো 1 নং রেখার উপর লম্ব এমন রেখার সমীকরণ তো নির্ণয় করতে বলছে আমাদেরকে, তাই না? তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ। তাহলে এটার লম্ব রেখার সমীকরণ কেমনে বের করবো ভাইয়া? বলছিলাম না এক্স আর ওয়াই এক্সচেঞ্জ করবা, তাহলে ওয়াইটা এক্স এর কাছে যাবে 3x, মাঝখানে চিহ্ন প্লাস থাকলে হবে মাইনাস, এক্সেরটা ওয়াইয়ের কাছে যাবে 4y, ধ্রুবকটা তুলে দিয়ে ওটার স্থলে কি বসাবো, প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় সরল রেখাটা। এখন বলো এই সরল রেখাটা অজানা রাশি কি কে, সেই ক্যার মান বের করার জন্য কি বলছে দেখো তো, এই রেখাটা এই দুইটা রেখার কি দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে আমাদেরকে এই দুইটা সমীকরণকে সমাধান করে ছেদবিন্দুটা বের করতে হবে, সেই ছেদবিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করলে ক্যার মান পেয়ে যাবা। সহজ না? তাহলে আসো আমরা যে দুইটা সরল রেখা দেওয়া সেগুলো একটু লিখে নিই। কত সেটা, 5x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো মাইনাসটা কমন নিয়ে নিলে কি লেখা যায়, 8x মাইনাস 7y মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে তোমার 3 নং, আর এটা ধরো 4 নং। তাহলে 3 এবং 4 এই দুইটাকে সমাধান করে ছেদবিন্দুটা বের করবো। আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। তাহলে দেখো ক্যালকুলেটর দিয়ে যদি করি, তাহলে 5 মাইনাস 4 1 8 মাইনাস 7 1। ওকে, তো এখানে আসতেছে ভাইয়া এক্স এর মান পাচ্ছি হচ্ছে 1, ওয়াই এর মান পাচ্ছি 1। ঠিক আছে? সো নির্ণয় ছেদবিন্দুটা হচ্ছে কত বলো তো, নির্ণয় ছেদবিন্দুটা হচ্ছে 1,1। তাহলে দুইটা সরল রেখার সমীকরণকে সমাধান করলে ছেদবিন্দু পাবা। এবার আমাদের নির্ণয় রেখাটা এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তার মানে 2 নং রেখাটি কত বিন্দুগামী, 1,1 বিন্দুগামী, 1,1 বিন্দুগামী। সো 1,1 বিন্দু দিয়ে কী করবা, এবার সিদ্ধ করবা। তাহলে সিদ্ধ করো, এক্সের জায়গায় 1 বসালে এটা 3, মাইনাস ওয়াই জায়গায় 1 বসালে 4, প্লাস কে ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কে মান পাচ্ছি 1। সুতরাং নির্ণয় সরল রেখার সমীকরণ 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের আনসার। দেখো সহজ না? সো এই ধরনের যদি তোমাকে ম্যাথ দেয় তোমরা অবশ্যই এটা সমাধান করতে পারবে। ঠিক আছে? তো ভাইয়া আমি একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা দেখো আমাদেরকে এটা একটু লক্ষ্য করো, তোমাদের একটা জিনিস শর্টকাট শেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো এখানে লিখি, এই যে এটা শর্টকাটটা কি, কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণ যদি নির্ণয় করতে বলে, যেটা একটা নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করে যদি বলে, তাহলে তোমরা যদি লিখিত পরীক্ষা আসে আমি আগে যেভাবে করছি ওই নিয়মে করতে পারবা। যদি কখনো এমসিকিউ শর্টকাট আসে, সেই শর্টকাটটা কীভাবে করবে দেখো, এমসিকিউ শর্টকাট, এটা একটু শিখাইতে বলে গেছি। দেখো এমসিকিউ শর্টকাট, এটা অবশ্যই তুমি এমসিকিউতে অ্যাপ্লাই করবে। কেমন? সেটা হচ্ছে কি, কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা একটা বিন্দু দিয়ে যায়। তাহলে শুরুতে কি করবা, যেহেতু এটার সমান্তরাল রেখা, তার মানে আমি জানি সমান্তরাল রেখার এক্স আর ওয়াই এর সহগের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে হুবহু এটা লিখে দিবা, কত আছে এখানে 2x প্লাস 11y, এটা হুবহু লিখে দিবা ইকুয়াল টু, এরপর এখানে গিয়ে কী করবা, এখানে গিয়ে বসাবা 2 ইন্টু এক্সের জায়গায় যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুর বুঝ বসাবা। তাহলে 2 ইন্টু 4, তারপর প্লাস 11 ইন্টু
ওয়াইয়ের জায়গায় বসবা ওই বিন্দুর খুঁটি। তাহলে দেখো আমাদের উত্তর হয়ে গেছে, লক্ষ্য করো 2x প্লাস 11y, বলো 4 দুগুণ কত 8 মাইনাস 3 11 কত 33, তাই না? তাহলে 2x প্লাস 11y এটার মান কত বলো -25 না? তাহলে -25 যদি পাশে নিয়ে আসো +25, দেখো সমীকরণটা নির্ণয় হয়ে গেছে না? সো এমসিকিউতে এভাবে করবা, একটা সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো যেটা একটা বিন্দু দিয়ে যায়। তাহলে শুরুতেই কী করবা, যে সরল রেখাটা দেওয়া আছে তার এক্স আর ওয়াই এর যেইটুকু পার্ট আছে ওইটা হুবহু রেখে দিবা, ইকুয়াল চিহ্ন দিয়ে সমান চিহ্নের ডান পাশে কী বসাবা, এক্সের জায়গায় যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুর বুঝ বসাবা, ওয়াই এর স্থলে যে বিন্দু যায় সেই বিন্দুর খুঁটি বসাবা। ক্যালকুলেশন করলে সমান্তরাল রেখার সমীকরণ পেয়ে যাবা। এটা হচ্ছে এমসিকিউর জন্য, ঠিক আছে?